Assalamu alaikum. Good evening, everyone. Assalamu alaikum. Good evening, everyone. ওয়ালাইকুম আসসালাম। যারা জুমে এবং ফেসবুক লাইভে আমাকে দেখতে পাচ্ছ, একটু কষ্ট করে আমাকে জানাতে হবে যে আমার ভিডিও এবং অডিও তোমাদের কাছে ক্লিয়ারলি যাচ্ছে কিনা। তোমরা কনফার্মেশন দিলে পরে আমি আমার ক্লাসটা স্টার্ট করব। থ্যাংক ইউ। আচ্ছা, যদিও পার্টিসিপেন্টের সংখ্যা অনেক কম, কিন্তু আমাদের আসলে আজকে অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু তোমাদের সাথে আমরা আলোচনা করতে হবে। তো আমি আসলে কথাবার্তা শুরু করতে চাচ্ছি। আচ্ছা, শুরুতেই পরিচিত হই, কারণ এই সেশনে তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। আমি ডাক্তার মমো, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করেছি। মেডিকোর স্টুডেন্ট ছিলাম এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মেডিকো থেকে প্রথমবার চান্স পেয়েছি, এবং তারপর আর মেডিকো ছেড়ে আমার যাওয়া হয়নি। এতগুলা বছর মেডিকোর সাথে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাথে রয়ে গেছি। আচ্ছা, তো যেহেতু শুরুতেই নিজের পরিচয় দিয়েছি, তো সেহেতু তোমরা নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছো যে আমি মেডিকোর সাথে অ্যাকচুয়ালি অনেক বছর ধরেই আছি। তো এতটুকু আমার নিজের প্রতি আত্মবিশ্বাস ডেভেলপ করে গেছে যে এত বছর ধরে যেহেতু তোমাদের ক্লাস নিচ্ছি এবং তোমাদের সাথে ইন্টারাকশনে আছি, তাই মোটামুটি বুঝতে পারি কোন জায়গাগুলোতে স্টুডেন্টদের প্রবলেম হতে পারে বা কোন জায়গাগুলোতে তাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো আমি চেষ্টা করেছি আমার ক্লাসটাকে ওভাবে করেই তোমাদের জন্য তৈরি করে নিয়ে আসতে। তাই শুরু থেকেই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, জুম এবং ফেসবুক লাইভ দুই জায়গাতেই রিকোয়েস্ট করব যে ক্লাস চলাকালীন তোমরা নিজেদের মধ্যে গল্প বা কথা বলা বা অপ্রয়োজনীয় কমেন্ট করা এগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবা। এবং আরেকটা জিনিস যেটা তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই, সেটা হচ্ছে যে তোমাদের সাথে কিউএনএ টিচার হিসেবে আছেন আজকে ফারহিন কবির আপু। তোমাদের যদি খুব ইম্পর্টেন্ট কিছু জানার থাকে বা কিছু মিস হয়ে থাকে, তোমরা চাইলে আপুর সাথে কথা বলতে পারো, আপু তোমাদেরকে এটা সলভ দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে তোমরা ক্লাস চলাকালীন একটু ধৈর্য ধরে অপেক্ষা করবা আমার কথাগুলো শেষ হওয়ার। আমি ক্লাস শেষে তোমাদেরকে একটা টাইম স্লট দিব কয়েক মিনিটের, তোমরা চাইলে তখন আমাকে কোনো প্রবলেম থাকলে, কিছু মিস করে থাকলে কমেন্ট করতে পারবা, কেমন? আচ্ছা, তো এখন আসি মূল কথাবার্তায়, যেটা হচ্ছে যে তোমাদের যেহেতু এইচএসসি পরীক্ষাটা এখন সামনে, অবশ্যই আমাদের উচিত এইচএসসি পরীক্ষাটাতে ফোকাস করা। সেই কারণে আমরা আমাদের পড়ার প্যাটার্নটাকে কিছুটা চেঞ্জ করে নিয়ে এসেছি এবং তোমাদেরকে এখন আমরা এইচএসসি শর্ট সিলেবাস অনুযায়ী এবং সৃজনশীল প্রশ্নের আকারে তোমাদেরকে আমরা পড়াচ্ছি। তো এতে করে যেটা হচ্ছে যে তোমাদের অনেকের ভেতরে একটা কনফিউশন হচ্ছে এবং তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আপু এই পড়াটার সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার পড়ার পার্থক্য আসলে কোথায়, এবং আমরা যে এখন এভাবে করে পড়ছি, পরে যদি আমাদেরকে অনেক অল্প সময় দেয়া হয় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, তখন আমরা জিনিসটা কিভাবে করে কভার করব। তো এই বিষয়ে আমি শুরুতেই একটু কথা বলে নিতে চাই। আমি এখনো পড়া শুরু করি নাই, এমনি নর্মাল কথা বলছি, তাই আমি খুব ফাস্ট বলছি। হ্যাঁ, আমি যখন পড়াবো তখন আমি একটু আস্তে আস্তে কথা বলবো। আচ্ছা, তো এই বিষয়ে আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা আর মেডিকেল ভর্তি পরীক্ষা দুটাকে যদি তুমি একসাথে রেখে চিন্তা করো, তাহলে এই দুটার ভেতরে আসলে পার্থক্য কোথায়? মেডিকেল ভর্তি পরীক্ষাটা হচ্ছে সিম্পল এমসিকিউ, মানে কোনো যুক্তি তর্কের দরকার নাই, তুমি যা বুঝছো গোল্লা ভরাট করো, শেষ। আর সৃজনশীল পরীক্ষা হচ্ছে তুমি যা বুঝছো সেটা বুঝাই দাও, দ্যাটস ইট। আদারওয়াইজ টপিক আর বেসিক সব কিন্তু সেম। সৃজনশীল পরীক্ষায় যে জিনিসটা তোমাকে বুঝাই দিয়ে আসতে হবে, মেডিকেল ভর্তি পরীক্ষায় সেই জিনিসটা তোমার বোঝানোর দরকার নেই, তুমি সিম্পলি এমসিকিউ ফিল আপ করবা। তোমার পড়া, তোমার নলেজ, তোমার চিন্তা, তোমার ধারণা সমস্ত কিছু কিন্তু সেম।
তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে, তুমি যদি এই ক্লাসগুলো অ্যাটেনশন দিয়ে করো এবং পরবর্তীতে যদি তুমি এই পড়াগুলাই রিভাইজ করো, তাহলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনেও কোনো রকমের কোনো বাধা আসবে না। কেমন? তাই সবার আগে আত্মবিশ্বাসটা অর্জন করতে হবে, ঠিক আছে, যে আমি পারবো। কেমন? আচ্ছা, এখন আজকের এই ক্লাসটাতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি প্রথম দিকে তোমাদেরকে কিছু ইনফরমেশন দাগিয়ে দেব। সেটা দাগিয়ে দেওয়ার কারণটা হচ্ছে, আমি যখন তোমাদের শর্ট সিলেবাসের কোয়েশ্চেন কেমন হতে পারে সেটা দেখার জন্য একটু টেস্ট পেপার ঘাটাঘাটি করলাম, তখন আমি দেখলাম যে টেস্ট পেপার গুলাতে তারা কি করেছে, তারা জ্ঞানমূলক মানে যেখানে 1 নাম্বার থাকে বা 2 নাম্বার থাকে বা এমসিকিউ যে পোর্শনটা এইচএসসির, সেখানে দেখলাম যে কিছু জিনিসপাতি দিয়েছে যেগুলো অ্যাকচুয়ালি ডিরেক্ট তোমার শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত না, শর্ট সিলেবাসের সাথে রিলেটেড, বাট ডিরেক্ট শর্ট সিলেবাসের ওই জায়গাটাতে লেখা নাই এমন। তো ওই জাতীয় কিছু টপিক আমি নিয়ে এসেছি যেগুলো হয়তো তুমি দেখবা যে তোমার শর্ট সিলেবাসে নাই, কিন্তু আপু তোমাকে বলবো তার উদ্দেশ্য হচ্ছে তোমার পড়াটাকে সলিড করে দেয়া, যাতে করে তুমি শর্ট সিলেবাসের ভেতর থেকে এগুলো যখন আসবে তখন যাতে তুমি জিনিসটা ফেস করতে পারো, এট দ্য সেম টাইম তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা মোটামুটি প্রিপারেশন তৈরি হয়ে যায়। কেমন? আচ্ছা, এখন যে জিনিসটা বলবো, তো এটার জন্য যেটা আমি করেছি সেটা হচ্ছে যে আমি তোমাদের জন্য বেশ কিছু কোয়েশ্চেন বানিয়ে নিয়ে এসেছি, সৃজনশীল এবং এমসিকিউ বোথ ফরম্যাটে। এটা আমি তোমাদেরকে ডিসকাস করে দিব যাতে করে তোমরা জিনিসটার জন্য রেডি হয়ে যেতে পারো, যে যেহেতু তোমাদের এখন অনেকদিন যাবত কলেজ বন্ধ ছিল, তোমরা রেগুলার এইচএসসি স্টুডেন্টরা যেরকম পরীক্ষা দেয় তোমরা সেটা দিতে পারোনি বা দেওয়ার সুযোগ পাওনি। তাই আমার কাছে মনে হয়েছে যে তোমাদেরকে যদি আমি সৃজনশীল পরীক্ষার কিছু এক্সাম্পল দেখিয়ে দেই, তোমাদের জন্য ব্যাপারটা বেশি বুঝতে সুবিধা হবে। তো এই কারণে আমি শুরুর দিকে তোমাদেরকে কিছু জিনিসপাতি দাগিয়ে দিব, তারপরে আমি বোঝার পোর্শনটাতে চলে যাব। আচ্ছা, তো এখন আমি আর কথা না বাড়াই মূল পড়াতে চলে আসি। আর এখানে আরেকটা জিনিস তোমাদেরকে যেটা বলবো, যে তোমরা জানো যে আমরা দুইটা বই ফলো করি। আমাদের মেইন বই হচ্ছে হাজারি স্যার, এবং সেকেন্ড রেফারেন্স বুক হিসেবে আমরা গুহ স্যারের বইটা ফলো করি। তো অনেকে দেখি যে কোয়েশ্চেন করো যে এইচএসসি পরীক্ষার জন্য আপু একটা বই পড়লে হবে কিনা, সেক্ষেত্রে আমার উত্তর হচ্ছে হ্যাঁ, এইচএসসি পরীক্ষার জন্য তোমরা চাইলে একটা বইয়ের থিওরি পড়লেই হবে, বাট পরবর্তীতে যখন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা তখন তোমাকে কম্পেনিয়ন বুক থেকে সেকেন্ড রেফারেন্স রাইটারের ইনফরমেশন গুলা ক্যাচ করতে হবে। আর সৃজনশীল পরীক্ষার জন্য গুহ স্যারের টুকটাক কিছু জিনিস তোমার লাগবে, যেগুলো আমি তোমাকে ক্লাসে এখন বলে দিব। কেমন? এর বাইরে আর লাগবে না। আচ্ছা, তাহলে এখন আমি শুরু করি আমার কথাবার্তা। চলে আসি আমাদের আজকের চ্যাপ্টারে একদম প্রথম টপিক, টপিক নাম্বার 3.1। তোমরা সবাই হাজারি স্যারের বইতে তোমাদের প্রথম পাতার প্রথম টপিকটাতে চলে যাও, টপিক নাম্বার 3.1। এবং এখন থেকে ক্লাসের শেষ পর্যন্ত আমার রিকোয়েস্ট থাকলো আননেসেসারি কমেন্ট করা বন্ধ করে দাও। আচ্ছা, খুবই দুঃখজনক হলেও এই কথাটা আসলে সত্য যে কিছু বাঙালি আছে যারা যে কোনো জায়গায় ইরিলেভেন্ট কমেন্ট করে, যে অমুকের ফাঁসি চাই, তমুকের ফাঁসি চাই, নোয়াখালী বিভাগ চাই। তোমাদের এরকম একটা অভ্যাস হয়ে গিয়েছে, সব জায়গায় আননেসেসারি এই কমেন্টটা করে ফেলো, আমাদেরকে পিডিএফ কবে দেওয়া হবে, পিডিএফ কবে দেওয়া হবে। দেওয়া হবে বাবা, যেহেতু আমরা বলেছি আমরা দিব, আমরা অবশ্যই দিব। এবং এই কাজটা সেন্ট্রালি ডক্টর জোবাইদুর রহমান জনি ভাইয়া নিজে হাতে করছেন, তাই এতগুলো চ্যাপ্টার, এতগুলো ইম্পর্টেন্ট জিনিস ওনাকে কভার করতে হচ্ছে। তাই একটু ধৈর্য ধরো, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল জিনিসটা তোমাদেরকে প্রোভাইড করব। আর প্রত্যেকটা ক্লাসের পরেই কিন্তু আমরা লেকচারের পিডিএফটা আপলোড করি। সো তোমরা যদি লেকচারের পিডিএফটা ধরে নিজের বইটা নিয়ে পড়ো তাহলে কিন্তু আলটিমেটলি খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, আমরা দিব যত দ্রুত পসিবল, অবশ্যই দিব। এখন আর একটাও আননেসেসারি কমেন্ট হবে না। এখন একদম আমরা ক্লাসের ভেতরে চলে আসব। সবাই কমেন্ট সোয়াইপ করে ফোনটা ল্যান্ডস্কেপ মোডে নাও, চুপচাপ আমার কথা শোনো। চলে আসি টপিক নাম্বার 3.1, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ। আচ্ছা, কেমিস্ট্রিতে সাল লাগে না, কিন্তু এখানে এই সালটা আমি তোমাদেরকে দাগাই দিব, কারণ হচ্ছে এটা একদম প্রথম টপিকের প্রথম লাইন, তাই কোয়েশ্চেন করতে নিলে এটা চোখে পড়ার মতো একটা জায়গায় আছে। তাহলে প্রথম সালটা দাগিয়ে ফেলো সবাই। 1869 খ্রিস্টাব্দে মেন্ডেলিভ ওই সময় আবিষ্কৃত 63টি মৌলকে পারমাণবিক ভরের ক্রমবিধি অনুসারে সাজিয়ে প্রথম পর্যায় সারণী তৈরি করেছিলেন। কেমন? আচ্ছা, এই চ্যাপ্টার এই পাতাটা থেকে আমরা জাস্ট 3-4টা লাইন দাগাবো, এখান থেকে খুব বেশি কিছু লাগবে না। আচ্ছা, এরপরে তোমরা একটু দাগিয়ে নাও যে আমরা যে আধুনিক পর্যায় সারণীটা এখন ব্যবহার করছি, এটার আরেকটা নাম আছে যেটাকে বলা হচ্ছে বোর পর্যায় সারণী। আচ্ছা, এবার চলে আসো, এই লাইনটা একটু দাগাও। আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি? আধুনিক পর্যায় সারণীর ভিত্তিটা হচ্ছে
পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস। এগুলো সিম্পল মানে লাইন, জাস্ট একটু পিক করে দিচ্ছি, আর কিছু না। এরপরে দাগাও আইপ্যাক কর্তৃক অনুমোদিত বর্তমানে মৌলের সংখ্যা হচ্ছে 118টি। জাস্ট এই পৃষ্ঠা থেকে এই 4টা লাইন আমরা পড়বো, আর কিছু এখান থেকে লাগবে না। আচ্ছা, আশা করি তোমরা দাগায় নিতে পারছো। এখন শোনো, আমাদের পর্যায় সারণীতে যে কটা মৌল আছে তাদেরকে আমরা টোটাল 4টা ব্লকে ভাগ করেছি, এস, পি, ডি আর এফ। দেখো, আমার এই ব্লকের সংজ্ঞা পড়ার কোনো দরকার নাই। কেন? কারণ ওর নামের ভেতরে ওর সংজ্ঞা বসে আছে। যেটা এস ব্লক, তার লাস্টে ইলেকট্রনটা এস অরবিটালে ঢুকবে, যেটা পি ব্লক, তার লাস্টে ইলেকট্রনটা পি অরবিটালে ঢুকবে। সুতরাং ব্লকের সংজ্ঞার আসলে দরকার নাই, আমাদের পড়তে হবে কোন ব্লকে কয়টা মৌল থাকে। তোমাদের যার কাছে যে বইগুলো আছে তোমরা জাস্ট পরের পাতায় চলে যাও। পরের পাতায় চলে গেলেই তোমরা দেখবা এরকম ছোট ছোট কালো বক্সে প্রত্যেকটা ব্লকে কয়টা করে মৌল থাকে সেটার সংখ্যা দেয়া আছে। দাগিয়ে ফেলো, এস ব্লকে 14টা, পি ব্লকে 36টা। জাস্ট এই সংখ্যাগুলো পড়বো আমরা, কেমন? ঠিক পরের পাতায় চলে যাও, দাগাও ডি ব্লকে 41টা, চলে আসো পরের পাতায়, দাগাও এফ ব্লকে প্রকৃতপক্ষে 27টা। আচ্ছা, এখানে এফ ব্লক মৌলের সংখ্যা নিয়ে তোমাদের ভেতর একটা কনফিউশন তৈরি হয়, কারণ এখানে যে 30 লেখাটা তোমরা দেখো, দেখে তোমরা বলো যে আপু যদি অপশনে 30 এবং 27 দুটাই থাকে আমি কোনটা দাগাবো। আচ্ছা, আমি তোমাদেরকে একটু আগেই একটা কথা বলেছি যে যেটা যেই ব্লক তার লাস্টে ইলেকট্রন সেই অরবিটালে ঢুকতে হবে। তো এখন যদি কাউকে এফ ব্লক হইতে হয় তাহলে তার লাস্টে এসে ইলেকট্রন এফ অরবিটালে ঢুকতে হবে, যেটা ল্যান্থানাইড সিরিজের ল্যান্থানাম আর অ্যাক্টিনাইড সিরিজের অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম মানে না। তো এদেরকে বাদ করে দেওয়া হবে, তাহলে 30 বিয়োগ 3, প্রকৃতপক্ষে এফ ব্লক মৌলের সংখ্যা হবে 27, এবং তুমি সব জায়গাতে অপশনে যাই থাকুক না কেন 27 দাগাবা, মনে থাকবে। এটা নিয়ে আর যেন কোনো কনফিউশন না হয়। আচ্ছা, এবার যেখানে তুমি এফ ব্লক 27টা দাগিয়েছো, ঠিক তার নিচেই দেখো অন্ত অবস্থান্তর মৌল একটা টপিক দেখা যাচ্ছে। অন্ত অবস্থান্তর মৌল জিনিসটা হচ্ছে কি? এটা হলো তোমার যেই সমস্ত মৌলর সুস্থিত আয়নের লাস্টে ইলেকট্রন বিন্যাস F1 থেকে F13 হয় তাদেরকে আমরা অন্ত অবস্থান্তর মৌল বলছি, কেমন? এবং দুঃখজনক বিষয়, হাজারি স্যারের বইতে অন্ত অবস্থান্তর মৌল সম্পর্কে পরিষ্কার ইনফরমেশন দেয়া নাই। উনি শুধু এই সংজ্ঞাটা বলেছেন এবং একটা এক্সাম্পল দিয়েছেন সেরিয়াম, আর কিছু উনি বলেন নাই। কিন্তু এটা সম্পর্কে পরিষ্কার ইনফরমেশন আছে অ্যাকচুয়ালি আমাদের গুহ স্যারের বইতে। আসো দেখে নিই গুহ স্যার কি বলেছেন। আজকের পুরো ক্লাসেই আমি গুহ স্যার থেকে যদি তোমাদেরকে কিছু বলি তাহলে তার পাশে আমি এইভাবে করে লিখে দিব স্যারের নাম, সো তোমরা যাতে এটাকে ডিফারেন্সিয়েট করে মনে রাখতে পারো। কি বলেছেন গুহ স্যার? দেখো, যে যে সমস্ত মৌলের সুস্থিত আয়নের লাস্টে ইলেকট্রন বিন্যাস F1 থেকে F13 হয় একই সংজ্ঞা, কিন্তু উনি সুস্পষ্ট করে বলে দিয়েছেন। কি বলেছেন? ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড মৌলসমূহ এ শ্রেণীর অন্তর্ভুক্ত, এবং বলেছেন ল্যান্থানাইডের 14টা আর অ্যাক্টিনাইডের 14টা, অর্থাৎ মোট 28টা হচ্ছে তোমার অন্ত অবস্থান্তর মৌল। তাহলে তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে অন্ত অবস্থান্তর মৌলের সংখ্যা কতটি, দাগাবা 28টা। এখানেও তোমরা এফ ব্লকের সাথে অন্ত অবস্থান্তরকে পেঁচায় ফেলো এবং বলো যে আপু এফ ব্লক 27, তাহলে অন্ত অবস্থান্তর কিভাবে 28 হইলো? একটু খেয়াল করে দেখো বাবু, একটা জায়গাতেও কিন্তু গুহ স্যার এফ ব্লকের সাথে অন্ত অবস্থান্তরকে মিলান নাই। উনি আলাদা করে বলে দিচ্ছেন যে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডের মৌলগুলা হবে তোমার অন্ত অবস্থান্তর মৌল। আর এফ ব্লকের কথাটা কি ছিল? যে যাদের লাস্টে ইলেকট্রন সর্ববহিষ্ঠ শক্তি স্তরে এফ অরবিটালে ঢুকবে তারাই হবে তোমার এফ ব্লক মৌল, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাকে আলাদা করে দুইজন রাইটারের কথা মনে রাখতে হবে। প্রকৃতপক্ষে এফ ব্লক মৌলের সংখ্যা 27 আর গুহ স্যার অনুযায়ী অন্ত অবস্থান্তর মৌলের সংখ্যা 28, কেমন? এটা নিয়ে আর কোনো কনফিউশন যাতে তোমাদেরকে না দেখি, কারণ আমি সবসময় দেখি যে তোমরা এটা নিয়ে অনেক বেশি ঝামেলা করো। এটা একটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন কিন্তু। যাই হোক, যদিও আমরা এইচএসসি বেসড ক্লাস নিচ্ছি, তারপর বললাম। ওকে, এবার আসো তোমরা তোমাদের হাজারি স্যারের বইতে ঠিক পরবর্তী টপিকটাতে চলে গেলেই দেখবা বিভিন্ন ব্লকের মৌলসমূহের সাধারণ ধর্মাবলী এই টপিকটা আছে।
এই টপিকটা অ্যাকচুয়ালি ডিটেইল আকারে আমাদের শর্ট সিলেবাসে নাই, কিন্তু ওই যে বললাম যে আমি যখন তোমাদের কোয়েশ্চেন ঘাটাঘাটি করতে গেছি তখন আমি দেখছি যে টেস্ট পেপারে তারা কিছু নমুনা প্রশ্ন তৈরি করেছে, যেখানে তারা এই এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লকের কিছু বৈশিষ্ট্য জ্ঞানমূলকে, তারপর হচ্ছে তোমার 2 নম্বরে ছোট্ট একটু করে লেখার জন্য বা এমসিকিউ পোর্শনটাতে দিয়ে দিছে, খুব বেশি না, 2-1টা দিয়েছে। তো আমার কাছে মনে হলো যে বিভিন্ন ব্লকের ধর্মের একটা বেসিক তোমাকে আমার বলে দেওয়া দরকার, না হলে তুমি হঠাৎ এগুলা পেলে বিপদে পড়বা, কারণ তুমি তো শর্ট সিলেবাস পড়ে যাবা, তোমার তো এগুলা জানা থাকবে না। সো এই কারণে এই জিনিসগুলো বলে দিচ্ছি। ক্লাস লেকচারে যতটুকু বলবো অতটুকুই এনাফ, তুমি ক্লাস লেকচারে পিডিএফ টুকু পড়লেই হবে, ঠিক আছে? এখন দেখো বিভিন্ন ব্লকের মৌলের ধর্ম, তুমি যদি তোমার বইটা দেখো তাহলে দেখবা যে অনেকগুলা পাতা জুড়ে একদম বিশাল বিস্তৃত আকারে বিভিন্ন ব্লকের ধর্ম বলা আছে। ওভাবে করে দরকার নেই অতটা, জাস্ট সিম্পলিফাই করে আমি তোমাদেরকে জিনিসটা বলে দিচ্ছি। ফার্স্টেই আসো, এই যে বক্সটা এখন তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বক্সটাতে আমি এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক, 4টা ব্লকের সাধারণ কিছু বৈশিষ্ট্য নিয়ে এসে একটা পার্থক্যের মতো তৈরি করে ফেলছি। এটা তোমরা তোমাদের কম্পিনিয়ন বুকেও পাবা, ঠিক আছে? কি আছে দেখো এখানে, দেখি খুব সিম্পল কথাবার্তা। ফার্স্টে আমি ওদের সংখ্যা দিয়েছি একটু আগেই, যেটা আমরা দাগাইছি, এস ব্লকে 14, পি ব্লকে 36, ডি ব্লকে 41 এবং এফ ব্লকে 27। আচ্ছা, এরপরে এদের ভেতরে কারা থাকে? আচ্ছা, এখানে 1A 2A আর হিলিয়াম লেখা, তবে এরকম এ বি ক্লাসিফিকেশন মডার্ন পর্যায় সারণীতে আর নাই। তো তোমরা চাইলে এটা মনে না রেখে শুধু 1, 2 আর হিলিয়াম মনে রাখলেও চলবে। পি ব্লকে আছে 13 থেকে 18, ডি ব্লকে আছে 3 থেকে 12, আর এফ ব্লকে আছে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সিরিজ, কিন্তু ওই যে যেই 3টার লাস্টে ইলেকট্রন ডি অরবিটালে ঢুকতেছে তারা বাদ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার এস ব্লকে থাকে মূলত তোমার হচ্ছে ধাতু যারা তারা, পি ব্লকে থাকে ধাতু, অপধাতু, অধাতু, 3টাই পাওয়া যায়। এ ডি ব্লকে থাকে হচ্ছে তোমার ধাতু এবং এফ ব্লকে থাকে হচ্ছে তোমার ধাতু। এখন আসো গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা দেখি, যেটা আসলে মুখস্থ করার দরকার নাই। কেন দেখো তো কি বলছে, বলছে কি যে এস ব্লক মৌলগুলো কেমন হয়, ওরা হয় নরম এবং নমনীয়। এবং তোমাদের বইতে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবা লেখা আছে সোডিয়ামের কথা, যে নরম এবং এতটাই নরম যে এটাকে ছুরি দিয়ে কাটা যায়, তাই না? তো যেই জিনিসটা এতটাই নরম যাকে আমি ছুরি দিয়ে কেটে ফেলতে পারবো, তার গলনাঙ্ক বেশি হবে নাকি কম হবে? ডেফিনেটলি কম হবে, তাকে খুব সহজেই গলিয়ে ফেলা যাবে। আর যেটা ভারী হবে তার গলনাঙ্ক উচ্চ হবে। এই কারণেই দেখো এখানে বলা আছে এস ব্লকের কথা, যে যেহেতু নরম তাই গলনাঙ্ক নিম্ন, আর ডি আর এফ ব্লকের কথা বলা আছে যে যেহেতু এরা ভারী এবং কঠিন তাই এদের গলনাঙ্ক উচ্চ। কেমন? আচ্ছা, এখানে পি ব্লকে ক্রস চিহ্ন দেওয়া আছে কেন? কারণ যেহেতু পি ব্লকের ভেতরে ধাতু, অপধাতু এবং অধাতু 3টা ক্রাইটেরিয়ার জিনিসই আছে, তাই জেনারেলাইজ করে আসলে ওদের ভর বা গলনাঙ্ক সম্পর্কে কমেন্ট করাটা সম্ভব না। এই কারণে তোমাদের স্যারের বইতেও এটা ডিরেক্ট বলা নাই, আর স্যারের বইতে যেহেতু ডিরেক্ট নাই তাই আমিও এখানে ক্রস চিহ্ন দিয়ে রেখেছি। কেমন? আচ্ছা, এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ ধনাত্মকতা। তড়িৎ ধনাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা আজকের চ্যাপ্টারে একটু পরেই আমরা পর্যায়বৃত্ত ধর্ম একটা টপিক পড়ব, তখন আমি তোমাদেরকে ইন ডিটেইলস বলবো। এখন আমি এখানে খুব বেশি সময় নষ্ট করব না, জাস্ট এতটুকু বলবো, কারণ তোমরা জানো যে ধাতু অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ওরা কি করে, ওরা তড়িৎ ধনাত্মক হয় সবসময়, ওরা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন তৈরি করতে চায়। এই কারণে যে সমস্ত জায়গায় আমরা ধাতু দেখতে পাচ্ছি সেই সমস্ত ব্লকে মূলত তড়িৎ ধনাত্মক ধর্ম পাওয়া যাবে, অর্থাৎ এস ব্লক, ডি ব্লক এবং এফ ব্লকে আমরা দেখবো এরা তড়িৎ ধনাত্মক মৌল। আর পি ব্লকের বেলায় এখানে তড়িৎ ঋণাত্মক লেখা আছে, তার কারণ হচ্ছে যদিও পি ব্লকে ধাতু, অপধাতু, অধাতু 3জনই থাকে, কিন্তু অধাতুর সংখ্যা বেশি, তাই এখানে হাজারি স্যারের বইতে বলা আছে যে এরা তড়িৎ ঋণাত্মকই হয় মোস্টলি। আচ্ছা, আর ধাতু হচ্ছে যে তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, সেই কারণে এস ব্লক, ডি ব্লক এবং এফ ব্লকে দেখা যাচ্ছে তাপ ও বিদ্যুৎ সুপরিবাহিতা আছে। আর পি ব্লকের কথাটা বলা আছে এরকম যে যেগুলা ধাতু আর গ্রাফাইট তার বাহিরে বাকিগুলা হচ্ছে তোমার তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী। কেমন? খুবই সিম্পল একটা বক্স, জাস্ট এদের সাধারণ বৈশিষ্ট্যগুলাকে একটা পার্থক্যের আকারে সাজিয়ে নিয়ে আসা ছাড়া আর কিছু না। এবার আসো এই যে বক্সটা, এই বক্সটার বাহিরেও টুকটাক প্রত্যেকটা ব্লক থেকে কিছু ইনফরমেশন তোমার জানতে হবে, খুব বেশি কিছু না, যেহেতু তোমাদের শর্ট সিলেবাসের ভেতর নাই তাই আমি খুব বেশি জিনিসটাকে ইলাবোরেট করি নাই। টুকটাক কিছু জিনিস যেগুলো একদম না জানলেই না, সেগুলো আমি তোমাকে একটু বলবো, ঠিক আছে? আচ্ছা,
তাহলে প্রথমেই আসো এস ব্লকের চৌম্বক ধর্ম সম্পর্কে। এটা গুহ স্যারের বই থেকে, দেখো আমি যেটাই গুহ স্যার থেকে আনছি সেটা কিন্তু লেখা থাকতেছে। গুহ স্যারের বইতে এস ব্লক মৌলগুলা সম্পর্কে একদম স্পেসিফিক্যালি মেনশন করে বলে দেওয়া আছে যে ক্ষার ধাতুগুলা হয় প্যারাম্যাগনেটিক এবং মৃৎ ক্ষার ধাতুগুলা হয় ডায়াম্যাগনেটিক। অর্থাৎ গ্রুপ 1 সোডিয়াম পটাশিয়াম ওরা প্যারাম্যাগনেটিক, আর গ্রুপ 2 ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ওরা হচ্ছে ডায়াম্যাগনেটিক। কেমন? ঝামেলা হচ্ছে অন্য জায়গায়। হাজারি স্যার ডিরেক্টলি মৌলর কথা না বলে উনি জেনারেলাইজ করে এস ব্লকের সমস্ত ক্যাটায়ন সম্পর্কে বলছেন যে ক্যাটায়ন সমূহ হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক। কেমন? তাহলে তোমার পরীক্ষায় কোয়েশ্চেনটা দুই ভাবে আসতে পারে। তোমাকে ডিরেক্ট বলতে পারে গ্রুপ 1 অথবা ক্ষার ধাতুর চৌম্বক ধর্ম কি, অ্যান্সার দিবা প্যারাম্যাগনেটিক। যদি বলে গ্রুপ 2 অথবা মৃৎ ক্ষার ধাতুর চৌম্বক ধর্ম কি, অ্যান্সার দিবা ডায়াম্যাগনেটিক। আর যদি গ্রুপ 1 এবং 2 টোটাল এস ব্লকের সমস্ত ক্যাটায়ন সম্পর্কে বলে যে তাদের চৌম্বক ধর্ম কি, তাহলে অ্যান্সার দিবা ডায়াম্যাগনেটিক। মনে থাকবে? আচ্ছা, এবার আসো একটুখানি নিচে আমরা 9 আর 10 নাম্বার পয়েন্টটা একটু বক্স করে হাইলাইট করে দিয়েছি। এটার কারণটা কি? এখানে লেখা আছে যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা বুনসেন শিখায় বর্ণ সৃষ্টি করে না। কেন করে না? বুনসেন শিখায় বর্ণ তৈরি করা বা যে কোনো জায়গায় বর্ণ তৈরি করার বেসিকটা কি, যদিও এটা তোমার লাগবে না, জাস্ট শুনে রাখো। ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে উন্নীত হয় তখন শক্তি স্তরের পার্থক্য যেটা সেটা আমাদের মূলত বিকিরিত হয়ে আমরা বর্ণ তৈরি হয় এবং আমরা বর্ণ দেখতে পাই। তো বেরিলিয়ামের আকার যখন অনেক ছোট যেহেতু, সেই কারণে কি হয়, ইলেকট্রন এখানে উচ্চতর শক্তি স্তরে যেতেই পারে না, বিধায় আমরা বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের কোনো বর্ণ দেখতে পাই না। কেমন? একই কারণে বেরিলিয়াম আয়নটাও কখনো সৃষ্টি হয় না। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে অনেক সময় তোমরা দেখবা যে একটু পরেই তোমাদের চ্যাপ্টারে দেখবা যে তোমরা বেরিলিয়াম ক্লোরাইডের যৌগ পাচ্ছ। তো তখন তোমরা আমাকে কোয়েশ্চেন করো যে আপু বেরিলিয়াম আয়নই যেহেতু হয় না তাহলে এই যৌগটা কেমনে হইলো? ওগুলা স্পেশাল কন্ডিশনে আলোচনা করা, ওগুলা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। এখানে যেহেতু বইয়ে ডিরেক্ট একটা লাইন লেখা আছে যে বেরিলিয়াম আয়ন কখনো সৃষ্টি হয় না, সো এখান থেকে যদি প্রশ্ন আসে বেরিলিয়ামকে রেখে বাকি অন্য জিনিস দেয় এবং বলে যে নিচের কোন আয়নটি কখনো সৃষ্টি হবে না, তখন বেরিলিয়ামটা তুমি দাগাই দিও। কেমন? বইয়ের ডিরেক্ট লাইন থেকে কোয়েশ্চেন আসলে সেটার পেছনে কোনো যুক্তি তর্ক ব্যাখ্যা উপস্থাপন করা যায় না। ওকে? আচ্ছা, তো এই কটা জিনিসই এই পাতা থেকে দেখতে হবে। খুব ছোট ছোট অল্প কিছু জিনিসপাতি আমি তোমাকে প্রত্যেকটা ব্লগ থেকে বলবো। আচ্ছা, এবার আসো এই যে বুনসেন শিখায় বর্ণর কথা বলেছিলাম, এই বুনসেন শিখায় বর্ণ এখানে গুহ স্যারের বইতে এদের 4টার কালারের কথা বলা আছে, একদম ডিরেক্ট একটা বক্স করে। এই 4টা কালার একটু তুমি পড়ে ফেলবা, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। ঠিক আছে? ডিরেক্ট মুখস্থ করার জিনিস। এবার আসো জারক বিজারক মনে রাখার সহজ নিয়ম। আচ্ছা, একটু আমাকে কমেন্ট করে বলো যে আমি কি অনেক বেশি ফাস্ট কথা বলছি, তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কি একটু স্লো বলবো নাকি ঠিক আছে? একটু আমাকে জাস্ট বলো যে আমি যেই স্পিডে আগাচ্ছি সেটা ঠিক আছে কিনা, নাকি অনেক বেশি ফাস্ট কথা বলছি। আচ্ছা, জুমে একজন লিখেছে যে ঠিক আছে আপু। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এটাই কন্টিনিউ করব, কারণ আসলে অনেকগুলো টপিক আমাকে টাচ করতে হবে, সো খুব বেশি যে সময় আছে তাও না। আচ্ছা, জারক বিজারক মনে রাখার সহজ নিয়ম। আজকে এই জিনিস শিখাই দিব, সারা জীবনের জন্য এই জিনিস মাথায় রাখবা এবং নিজে যখন টিচার হবা নিজের ছাত্রকেও এইভাবেই শিখায়ও। কেমন? কারণ আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দা মানে মোস্ট সিম্পল ওয়ে টু মেমোরাইজ। জারক বিজারক মনে রাখার সহজ নিয়মের জন্য আগে আমাকে জানতে হবে জারণ জিনিসটা কি। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন। এই যে এস ব্লকের মৌল সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ওরা কি করে? ওরা ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ আয়ন তৈরি করে, অর্থাৎ ওদের ইলেকট্রন ছাড়ন হচ্ছে, অর্থাৎ ওদের জারণ হচ্ছে। এখন আমরা এই ছন্দটা মনে রাখবো, যা যা বি, অর্থাৎ জারণ, জারিত, বিজারক। তার মানে কি রে? তার মানে যার জারণ হয় সে নিজে জারিত হয় কিন্তু কাজ করে বিজারক হিসেবে। কেমন? তাহলে বিজারকের কি হয়? বিজারকের জারণ অর্থাৎ ইলেকট্রন ছাড়ন হয়, মনে থাকবে। আর জারক যেটা, জারকটা হবে উল্টা। কিন্তু তুমি দুইটা মনে রাখতে চাও না, দুইটা মনে রাখতে গেলেই প্যাচ লাগবে। তুমি বিজারক মনে রাখো, মনে রাখবা যে জারক জাস্ট উল্টা হবে। ঠিক আছে? যা যা বি।
ঠিক আছে? আচ্ছা, এবার একটু বাবুরা তোমাদের বইতে পাতা উল্টাও, চলে আসো টপিক নাম্বার 3.2.2। চলে আসো টপিক নাম্বার 3.2.2। আমি তোমাদের সবাইকে 1 সেকেন্ড সময় দিচ্ছি টপিক নাম্বার 3.2 এ আসার জন্য। আচ্ছা, এখানে এসেই তোমরা একদম প্রথম লাইনটা আন্ডারলাইন করে ফেলো। এস এবং পি ব্লক মৌলসমূহকে বলা হয় আদর্শ বা প্রতিনিধি মৌল। কেমন? এই আদর্শ মৌল নিয়ে তোমাদের সাথে আমার একটু কথাবার্তা আছে, আমি একটু পরেই তোমাদেরকে বলবো। তার আগে তোমরা 2 নাম্বার পয়েন্টটা দাগাও। 2 নাম্বার পয়েন্টে লেখা আছে পি ব্লকের ভেতরে ধাতু কয়টা, অপধাতু কয়টা, দাগায় ফেলো। মনে রাখবা সেমিকন্ডাক্টর, মেটালয়েড, উপধাতু, অপধাতু। আবারও বলছি, উপধাতু, অপধাতু, সেমিকন্ডাক্টর, মেটালয়েড, চারটা একই জিনিস। এই চারটার যে কোনো একটা নামে তোমাকে এই 6টা জানতে চাইতে পারে। কেমন? আচ্ছা, এখন আসো আমি তোমাদেরকে বললাম যে আদর্শ মৌল নিয়ে তোমাদের সাথে আমার একটু কথা আছে। এটা হচ্ছে এস এবং পি ব্লক মৌলকে আদর্শ মৌল বলেছেন হাজারি স্যার, কিন্তু গুহ স্যার কথাটাকে একটু আলাদা করে বলেছেন। আসো দেখে নিই গুহ স্যারের বইতে কি আছে। গুহ স্যার বলেছেন দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলাকে আদর্শ মৌল বলা হয়, এবং তার বাহিরে চতুর্থ পর্যায়ের 4টা মৌল, পঞ্চম পর্যায়ের 4টা মৌল এবং সপ্তম পর্যায়ে 2টা মৌল, আরো 10টা মৌলর কথাও স্যার বলছেন যে এরাও আদর্শ। তাহলে এতগুলো নাম আমরা মনে রাখবো কিভাবে? এই যে এই ছন্দটা দিয়ে, ক্রিপন, রুবি, রাকা, সিয়াম, ইন্ডিয়া, ফ্রান্স, গেল, জে। ক্রিপন দিয়ে ক্রিপ্টন, রুবি দিয়ে রুবিডিয়াম, রাকার আরি দিয়ে রেডিয়াম, সি দিয়ে ক্যালসিয়াম, সিয়াম দিয়ে স্ট্রনসিয়াম আর পটাশিয়াম, 2টা সিয়াম মনে রাখবো, ইন্ডিয়া দিয়ে ইন্ডিয়াম, ফ্রান্স দিয়ে ফ্রান্সিয়াম, গেল দিয়ে গ্যালিয়াম এবং জে দিয়ে জেনো। কেমন? এই 10টাও আদর্শ। তাহলে আদর্শ মৌলের প্রশ্ন খুব খেয়াল করে শোনো। হাজারি স্যার অনুযায়ী আদর্শ মৌল কারা? এস ব্লক, পি ব্লক। গুহ স্যার অনুযায়ী আদর্শ মৌল হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় প্লাস এই মুহূর্তে স্ক্রিনে যেই 10টা দেখা যাচ্ছে সেই 10টা। পরীক্ষায় অপশন বুঝে দাগাবা। যদি দেখো অপশনে ব্লক আছে তাহলে বুঝবা হাজারি স্যার থেকে প্রশ্ন হয়েছে। যদি দেখো যে অপশনে এরকম ডিরেক্ট মৌল দেয়া আছে অথবা পর্যায় বলা আছে তাহলে বুঝবা গুহ স্যার থেকে আসছে। কেমন? আচ্ছা, এবার চলে আসো হাজারি স্যারের বই 267 পাতা। তোমাদের সবাইকে আমি একটু সময় দিচ্ছি, পাতা উল্টে চলে যাও হাজারি স্যার 267 পাতা। আচ্ছা, এখন আসো হাজারি স্যার 267 পাতায় এখানে নিষ্ক্রিয় গ্যাসের বিশেষ ব্যবহার আছে। এটা একদম ডাবল ট্রিপল স্টার দিয়ে দাগিয়ে রাখো, কারণ এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন। এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। তোমার কত ভাইয়া আপু যে এখান থেকে অ্যান্সার করে মেডিকেলে চান্স পাইছে তার হিসাব নাই। এই যে তোমার অক্সিজেন সিলিন্ডারে কোনটা ব্যবহার করা হয়, কোনটা বৈদ্যুতিক বাল্ব, কোনটা ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব, কোনটা ক্যান্সার চিকিৎসায়, এগুলা সব বিভিন্ন বছর মেডিকেল ভর্তি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এসব পরীক্ষায় অনেকবার আসছে। তাই এখানে ব্যবহারগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। কেমন? আচ্ছা, এবার আমি তোমাদেরকে কিছু নাম শিখাই দিব। নামগুলো শিখায় আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাই দিব যে এগুলা তোমাদের বইতে কোথায় কোথায় আছে। কেমন? আচ্ছা, নিক্টোজেন। নিক্টোজেন ইজ ইকুয়াল টু লেখা আছে গ্রুপ 15। নিক্টোজেন জিনিসটা আসলে কি? নিক্টোজেন শব্দটার অর্থ হচ্ছে শ্বাসরোধকারী মৌল। গ্রুপ 15 অন্তর্ভুক্ত নাইট্রোজেন, ফসফরাস এগুলা আমাদের নিঃশ্বাসের সংস্পর্শে আসলে আমাদের শ্বাস নিতে কষ্ট হয় বলে এদেরকে আমরা বলছি নিক্টোজেন বা শ্বাসরোধকারী মৌল। কেমন? তারপর দেখো এখানে আছে তোমার চ্যালকোজেন। চ্যালকোজেনকে আমরা বলছি গ্রুপ 16, কারণ হচ্ছে
চ্যালকোজেন অর্থ হচ্ছে আকরিক উৎপন্নকারী। গ্রুপ 16 ভিতর যারা থাকে অক্সিজেন, সালফার, এরা আমাদের প্রকৃতিতে আকরিক হিসেবে থাকে, তাই এদেরকে নাম দেওয়া হয়েছে চ্যালকোজেন। এরপর দেখো হ্যালোজেন বলা হয়েছে গ্রুপ 17-কে, কারণ গ্রুপ 17 মৌলগুলা হচ্ছে তোমার সামুদ্রিক লবণ উৎপন্নকারী মৌল। হ্যালোজেন শব্দ অর্থ হচ্ছে লবণ উৎপন্নকারী, বুঝছো? আচ্ছা, এবার দেখো এখানে সেতু মৌল আর দুষ্টু মৌল বলে একটু আলাদা মার্ক করে আমি তোমাদেরকে গুহ স্যার বলে দিয়েছি, কারণ এই দুটা নাম গুহ স্যারের বইতে অতিরিক্ত আছে। আচ্ছা, এখন বলি কেন কোনটার নাম কি। সেতু মৌল বলা হয়েছে গ্রুপ 18-কে। কেন? গ্রুপ 18-তে থাকে কারা? গ্রুপ 18-তে থাকে নিষ্ক্রিয় গ্যাস যাদের নিজস্ব কোনো ধর্ম নাই। তোমার এই গ্রুপ 18, গ্রুপ 1 আর গ্রুপ 17-র মাঝখানে নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে পর্যায় সারণীর ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। এরা একে থাকে কারা? যারা সর্বাধিক তড়িৎ ধনাত্মক। আর 17 থাকে কারা? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক। এই সর্বাধিক তড়িৎ ধনাত্মক আর সর্বাধিক তড়িৎ ঋণাত্মকের মাঝে চুপচাপ নিষ্ক্রিয়ভাবে বসে থেকে এরা পর্যায় সারণীর ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে বলে গুহ স্যার ওদেরকে নাম দিয়েছেন সেতু মৌল। আর হাইড্রোজেনকে বলছেন দুষ্টু মৌল। কেন? কি দুষ্টামি করছে হাইড্রোজেন? এটা তোমরা জানো, এটা তোমাদের 7-8 পড়া, যে হাইড্রোজেনের অবস্থান নিয়ে বিতর্ক আছে। তোমার কেউ কেউ হাইড্রোজেনকে গ্রুপ 1-এ জায়গা দিতে চায়, কেউ কেউ তাকে গ্রুপ 17-তে জায়গা দিতে চায়। এই যে উল্টাপাল্টা ধর্ম দেখায়, সে একটা বিতর্ক সৃষ্টি করছে, তাই হাইড্রোজেনকে নাম দেওয়া হয়েছে দুষ্টু মৌল। কেমন? এবার আসো, এই যে বললাম এই কথাগুলো, এগুলো কোথায় আছে সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দেই। এই যে ফার্স্টে তোমরা চলে যাও হাজারি স্যারের বই 271 পাতায়। চলে যাও হাজারি স্যারের বই 271 পাতা। আশা করি সবাই চলে আসছো। 271 পাতায় এসে পি ব্লকে গ্রুপ 15 মৌলের রাসায়নিক ধর্মাবলী এখানটায় আসো এবং খুব দ্রুত এই ইনফরমেশনটা দাগাও। নাইট্রোজেনের 5টি এবং ফসফরাসের 4টি অক্সাইড আছে। এখানে একটা জিনিস তোমাকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফসফরাসের স্থায়ী অক্সাইড কিন্তু 2টা, বুঝছো? পরীক্ষায় যদি ডিরেক্ট বলে যে ফসফরাসের অক্সাইড কয়টা, দাগাবা 4টা, কিন্তু যদি স্থায়ী শব্দটা উল্লেখ করে দেয়া থাকে তাহলে দাগাবা 2টা। ঠিক আছে? এরপর দেখো, এই যে একটু আগে তোমাদেরকে আমি নিক্টোজেন পড়াইছি, সেই নিক্টোজেনটা এখানে পাবা। তারপরে এই যে চ্যালকোজেন পড়াইছি, সেই চ্যালকোজেনটা পাবা তোমরা তোমাদের হাজারি স্যারের বইয়ের 274 পাতায়। জাস্ট তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি যেগুলো তোমাদের বইতে কোথায় আছে। কেমন? ঠিক আছে, এরপরে তোমরা চলে আসো। এই যে এই লাইনটা এখানে আমি লিখে দিচ্ছি যাতে তোমরা ভুলে না যাও যে ফসফরাসের স্থায়ী অক্সাইড 2টা। এবার তোমরা সবাই পাতা উল্টে চলে যাও হাজারি স্যারের বই 270 পাতা। একটু সময় দিচ্ছি, সবাই পাতা উল্টে চলে যাও হাজারি স্যারের বই 270 পাতা এবং সেখানে গিয়ে হ্যালাইডের আর্য বিশ্লেষণ এই টপিকটা খুঁজে বের করো। আমি একদম লেটেস্ট এডিশনের পেজ নাম্বার বলছি, যাদের কাছে লেটেস্ট এডিশন আছে তারা আমার সাথে মিলে খুঁজে বের করতে পারবা। আর কেউ যদি খুঁজে নাও পাও, অস্থির হওয়ার কোনো দরকার নাই, চুপচাপ লেকচারটা ফলো করো। ক্লাস শেষে ঠান্ডা মাথায় লেকচারের পিডিএফটা ডাউনলোড করে নিজের বই খুলে আস্তে ধীরে দাগায় নিও। ঠিক আছে? আচ্ছা, হ্যালাইডের আর্য বিশ্লেষণ। আর্য বিশ্লেষণ টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলবো, তাই আমি চাইলাম যে তোমরা এটা খুঁজে বের করো। আচ্ছা, আর্য বিশ্লেষণ এমন একটা টপিক যেটা আসলে বিভিন্ন চ্যাপ্টার থেকেই পরীক্ষায় আসে এবং এখানে আসলে তুমি মুখস্থ করে কখনো শেষ করতে পারবে না। হঠাৎ করে যদি তোমার অজানা বা অচেনা কোনো যৌগ পরীক্ষায় চলে আসে, যেটা তুমি জানো না বা যেটা তুমি বুঝতেছো না, সেটাতে কিন্তু তুমি বিপদে পড়বা। এই কারণে আজকে আমি তোমাদেরকে আর্দ্র বিশ্লেষণের বেসিকটা একটু বুঝাই দিব। এই বেসিকটা যদি তুমি জানো তাহলে কিন্তু তোমার আলটিমেটলি আর্দ্র বিশ্লেষণে যদি হঠাৎ করে কোনো অচেনা যৌগ চলেও আসে, ভয় লাগবে না, তুমি মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করতে পারবা। কেমন?
আচ্ছা, আদ্র বিশ্লেষণ মানে কি? যে কোনো কিছু পানিতে দেয়া, ঠিক আছে, যে কোনো কিছু পানিতে দেয়া। এখন পানিতে কি থাকে? হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন তার নিজের অবস্থানে সন্তুষ্ট, কিন্তু অক্সিজেন তার নিজের অবস্থানে সন্তুষ্ট না। ওর একটা বাজে অভ্যাস হচ্ছে, ও সব সময় যে কোনো কিছু আমি পানিতে দেয়া মাত্র ধাম করে অক্সিজেন লাফ দিয়ে তার কাছে চলে যায় এবং গিয়ে তার সাথে একটা বন্ধন তৈরি করতে চায়, তাকে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন অফার করে। এবং যদি কোনো কারণে সে এই নিঃসঙ্গ ইলেকট্রনটা দান করে এই সন্নিবেশ বন্ধন তৈরি করে ফেলতে পারে, তখনই ওই পদার্থটা পানিতে আদ্র বিশ্লেষিত হয়ে যায়। এখন এখানে মনে করো তোমাদের আমি অফলাইনে ক্লাস নিচ্ছি, ফ্রন্টে একটা ছোট বেঞ্চে তোমরা দুজন বসে আছো, হঠাৎ পেছন থেকে একজন খুব দুষ্টামি করতেছে, আমি তাকে বকা দিয়ে বললাম যে এই আসো, এসে সামনে বসো। তো ও যখন সামনে আসবে, তোমরা যারা সামনের বেঞ্চে দুজন বসে আছো, তোমরা যদি সরে গিয়ে ওকে বসার জায়গা না দাও, ও নিশ্চয়ই তোমাদের গায়ের উপর বসতে পারবে না, তাই না? তো এই যে অক্সিজেন একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন অফার করবে, সেটা রিসিভ করার জায়গা তো থাকতে হবে। সেটা রিসিভ করার জায়গা প্রোভাইড করবে ফাঁকা ডি অরবিটাল। তার মানে আমরা শর্ত পেয়ে গেছি, কি থাকতে হবে? ফাঁকা ডি অরবিটাল। এখন অক্সিজেন আবার একটা ভদ্রতা মেনটেন করে। কি মেনটেন করে ভদ্রতা? মনে করো তোমাদের কোনো আত্মীয় স্বজন তোমাদের বাসায় বিয়ে শাদীর দাওয়াত দিতে আসছে, তারা সাথে করে যে বিয়ের কার্ডটা নিয়ে আসে, সেই কার্ডে কার নাম লেখা থাকে? মোস্টলি সেখানে তোমার আব্বুর নাম অথবা তোমার আম্মুর নাম লেখা থাকে, যে মিস্টার অমুক এন্ড ফ্যামিলি। কেন? কারণ তোমার আব্বু হচ্ছেন তোমার পরিবারের কেন্দ্রীয় পার্সন, তাই এটা একটা ভদ্রতা যে তার থ্রুতে তোমার পরিবারকে অ্যাপ্রোচ করা হয়। অক্সিজেনও এই ভদ্রতাটা মেনটেন করে। মোস্ট অফ দ্য টাইম সে একটা পদার্থর কেন্দ্রীয় পরমাণুর কাছেই যায় এবং সেখানে গিয়েই ইলেকট্রনটা দিতে চায়। এখন দেখো এখানে কার্বন টেট্রাক্লোরাইড আর সিলিকন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু কে? কার্বন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, আর সিলিকন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সিলিকন। কার্বন কোন পর্যায়ের মৌল? দ্বিতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় পর্যায়ের কোন মৌলর তুমি আজ পর্যন্ত ডি অরবিটাল দেখছো? যার ডি অরবিটাল নাই তার আবার ফাঁকা ডি অরবিটাল কোত্থেকে আসবে? যার কারণে যখন অক্সিজেন একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন কার্বন টেট্রাক্লোরাইডে কার্বনকে অফার করে, কার্বন সেটা নিতে পারে না, বিধায় কার্বন টেট্রাক্লোরাইডের সাথে অক্সিজেনের কোনো বন্ধন হয় না, বিধায় কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশিষ্ট হতে পারে না। কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু সিলিকনের লাস্টে অষ্টক সম্প্রসারিত হয়ে ফাঁকা 3D অরবিটাল তৈরি হয় বলে সিলিকনের যে ফাঁকা 3D অরবিটালটা, সেখানে অক্সিজেন নিঃসঙ্গ ইলেকট্রন বসায় দেয় এবং সুন্দর মতো সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়ে সিলিসিক অ্যাসিড ফর্ম করে ফেলে। কেমন? তাহলে এটাই হচ্ছে আমার আদ্র বিশ্লেষণের বেসিক, যে কেন্দ্রীয় পরমাণুর লাস্টে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। যেটা থাকবে সেটা আদ্র বিশ্লিষ্ট হবে, যেটা থাকবে না সেটা আদ্র বিশ্লিষ্ট হবে না। তবে কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ব্যতিক্রম গুলা সবসময় মুখস্থ রাখতে হয়। যেমন নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, আরো কিছু হাবিজাবি আছে, বাট যেহেতু তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত না, তাই আমি এটা নিয়ে এর বেশি কথা আর বলতে চাচ্ছি না। ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা চলে আসো তোমাদের হাজারি স্যারের বই 273 পাতা। 273 পাতায় আসলে পরে তুমি দেখবা অ্যাসিড অ্যানহাইড্রাইড একটা শব্দ দেখা যাচ্ছে। হোয়াট ইজ অ্যাসিড অ্যানহাইড্রাইড? আচ্ছা, যদি এক কথাই বলি, অ্যাসিড অ্যানহাইড্রাইড হচ্ছে এমন পদার্থ যে পানির সাথে বিক্রিয়া করলে অ্যাসিড তৈরি করবে। ফসফরাস পেন্টাঅক্সাইড হলো তোমার একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড। কেন? কারণ এটা পানির সাথে বিক্রিয়া করলে ফসফরিক অ্যাসিড তৈরি করে। কিন্তু ফসফরাস পেন্টাঅক্সাইডের ভেতরে একটা ঝামেলা আছে, সে কম সংখ্যক পানি পেলে একরকম আচরণ করে, অধিক সংখ্যক পানি পেলে আরেক রকম আচরণ করে। মনে রাখতে হবে, অধিক অর্থ ব্যাপক টাকা পয়সা, অর্থাৎ অধিক সংখ্যক পানির অণুর সাথে বিক্রিয়া করলে তৈরি করবে অর্থ ফসফরিক অ্যাসিড, এবং কম সংখ্যক পানির অণুর সাথে বিক্রিয়া করলে তৈরি করবে মেটা ফসফরিক অ্যাসিড। কেমন? আচ্ছা, এই সংকেতগুলো অনেক সময় পরীক্ষায় আসে। মেটা ফসফরিক অ্যাসিডের সংকেত কি, অর্থ ফসফরিক অ্যাসিডের সংকেত কি, ঠিক আছে?
একদম নিচে দেখো ফসফিন এবং অ্যামোনিয়ার কথা বলা আছে, এটা একটু তোমরা দাগিয়ে রাখো। ক্ষার ধর্ম অম্ল ধর্ম আমাদের আজকের চ্যাপ্টারের একটু পরেই আমরা টপিকটা পাবো, তখন আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করব, এখানে আর এটা নিয়ে কথা বলবো না, এখানে জাস্ট তোমরা এটা একটু দাগিয়ে রাখো কেমন। সুস্মিতা, তুমি হচ্ছে আপু জুমে কমেন্ট করেছো যে আবার বলবেন আপু আগের স্লাইডটা দেখান। আপু একটু কষ্ট করে চেষ্টা করো যেটা যখন বলছি সেটা ফলো করার, যদি কোনো কিছু মিস করে ফেলো তাহলে ক্লাস মানে পুরোটা ক্লাস শেষ হওয়ার পরে তুমি যে কাজটা করবা, ক্লাসে ভিডিওটা তো দেয়া থাকে, ওটা টেনে আরেকবার একটু দেখে নিবা কেমন। এখন আমি যেটা বলছি সেটাতে ফোকাস করো আপু, অনেকগুলা টপিক অনেকগুলা কোয়েশ্চেন আলোচনা করতে হবে। আমি যদি একটা টপিকে অনেক বেশি সময় দিয়ে ফেলি তাহলে পরে ইম্পর্টেন্ট টপিক গুলাতে অনেক বেশি সময় দিতে পারবো না, ঠিক আছে। তাই আমি খুবই সরি, অ্যাকচুয়ালি আমার পক্ষে রিপিট করা পসিবল না। একটু মনোযোগ দিয়ে কমেন্ট এবং মেসেজ করা বাদ দিয়ে নিজেরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তারপরে আমি তোমাদেরকে টাইম স্লট দিব লাস্টে কয়েক মিনিটে, তখন তোমরা তোমাদের প্রবলেম গুলো কমেন্ট করবা কেমন। এখন কেউ কমেন্ট করলে অ্যাকচুয়ালি আমি উত্তর দিব না, কারণ দিতে গেলে আমার ক্লাসের ফ্লোটা নষ্ট হবে। আচ্ছা, বিপ্রেশ চক্রবর্তী, অযথা অপ্রয়োজনীয় কমেন্ট করবা না ক্লাসের ভেতর। নাইট্রোজেন শ্বাসরোধকারী গ্যাস এবং বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের হার বেশি, সেটাকে রিলেট করে পড়ার এখন এখানে ঝামেলা সৃষ্টি করার কোনো দরকার নাই। যা পড়াচ্ছি পড়ো, এবং সিলেবাসে যেগুলো আছে শর্ট সিলেবাসে এগুলোর বাইরে থেকে তোমার পরীক্ষার প্রশ্ন আসবে না। আর বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বেশি, তার সাথে নাইট্রোজেন শ্বাসরোধকারী, এটাকে মিলানোর দরকার নাই, কারণ আমরা যখন ইনহেল করি যে বাতাসটা সেখানে নাইট্রোজেন অক্সিজেনের কম্বিনেশন থাকে, সো নাইট্রোজেন তো তুমি ডিরেক্ট ইনহেল করছো না। আচ্ছা, এবার তোমরা সবাই পাতা উল্টে তোমাদের যার যার বইতে 276 পাতায় চলে আসো। হাজারি স্যার 276 পাতায় সবাই চলে আসো। আশা করি চলে আসছো। এখানটায় এসে তোমরা জাস্ট এই লাইনগুলা ডিরেক্ট দাগায় ফেলবা। এই যে এদের কালার গুলা, এদের ভৌত অবস্থাগুলা, এরা কোনটা কঠিন কোনটা তরল কোনটা গ্যাস। আর একটু আগে আমি তোমাদেরকে পড়াইছি যে ওদেরকে আমরা কি বলি, হ্যালোজেন বলি কেমন। আমি খুব সিলেক্টেড জিনিসপাতি এগুলা বৈশিষ্ট্য থেকে বলবো, কারণ এগুলা তোমার শর্ট সিলেবাসে যেহেতু নাই, এখান থেকে খুব বেশি কিছু তোমার লাগবে না। যেগুলো বলছি জাস্ট ওগুলাই তুমি একটু তোমার বইতে হাইলাইট করে করে যাও। আচ্ছা, এবার চলে আসো ঠিক পরের পাতা 277 পাতা, এখানে 276 ছিল, ঠিক তার পরের পাতা 277 পাতায় গেলে তোমরা অসামঞ্জস্যতা বিক্রিয়াটা পাবা। অনেক সময় এটা পরীক্ষায় 2 নম্বরে আসে, তোমরা এটা বুঝো না কোথা থেকে আসছে। অসামঞ্জস্য বিক্রিয়াটা কি? যে বিক্রিয়ায় একই সাথে জারণ এবং বিজারণ ঘটে সেটাই হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। এবং আমাদের এইচএসসি পরীক্ষা বলো আর মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, বইয়ের বাইরে কিছুই আসে না। সো তুমি জাস্ট এই এক্সাম্পল দুটো একটু দেখে রাখবা, তোমাকে পরীক্ষা যদি কোয়েশ্চেন করে এই দুটো এক্সাম্পল থেকেই করবে, এর বাইরে কখনোই আসে না। অনেক সময় কি করে, অসামঞ্জস্য বিক্রিয়ার নামটা না বলে তোমাকে বলবে কি নিচের কোন বিক্রিয়াটাতে ক্লোরিন জারক এবং বিজারক উভয় রূপে ক্রিয়া করে, তো তখন হচ্ছে তোমরা বুঝো না আর কি। সিম্পল কথা, জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে, তার মানে কি বিক্রিয়াতে জারণ বিজারণ দুটাই ঘটেছে, অর্থাৎ অসামঞ্জস্য বিক্রিয়ার কথাই জানতে চাইছে কেমন। আচ্ছা, এটা জাস্ট একটু দাগায় রাখো। এরপরে তোমরা সবাই তোমাদের যার যার বইতে চলে আসো 3.2.3, 3.2.3 এইটা তোমরা চলে আসো। এখানটায় একটু সময় দিচ্ছি সবাইকে পাতা উল্টানোর জন্য, আশা করি চলে আসছো। এবং এখানে আসলে পরে তোমরা দেখবা যে প্রথমেই এখানে ডি ব্লকের শ্রেণী বিভাগ করে দেওয়া আছে এবং এদেরকে 4টা অবস্থান্তর সিরিজে ভাগ করা হয়েছে। এই অবস্থান্তর সিরিজ থেকে আমাদের কাজটা কি? অবস্থান্তর সিরিজ থেকে আমাদের কাজ হচ্ছে আমরা প্রত্যেকটা সিরিজের প্রথম মৌলটা আর শেষ মৌলটার নাম আর পারমাণবিক সংখ্যা মুখস্থ করব।
প্রত্যেকটা সিরিজের প্রথম মৌলটা আর শেষ মৌলটার নাম আর পারমাণবিক সংখ্যা মুখস্থ করব। এটা মুখস্থ করলে আমাদের একই সাথে দুইটা প্রশ্ন শেখা হবে। কি? এই যে ডি ব্লকের ভেতরে এতগুলা মৌল আছে, 41টা মৌল, এরা সবাই কি অবস্থান্তর হয়? না। এদের মাঝে কিছু আছে যারা অবস্থান্তর না। কারা? এই প্রত্যেকটা সিরিজের প্রথম মৌলটা আর শেষ মৌলটাই অবস্থান্তর না। সিরিজের ভেতরের মৌলগুলা অবস্থান্তর। কেন? কারণ প্রত্যেকটা সিরিজের প্রথম মৌলটা স্থিতিশীল আয়ন থাকে D0 অবস্থায়, আর শেষ মৌলটা স্থিতিশীল আয়ন থাকে D10 অবস্থায়। আর অবস্থান্তর হওয়ার শর্ত হচ্ছে D হতে হবে 1 থেকে 9। এই কারণে প্রত্যেকটা সিরিজের প্রথম মৌলটা শেষ মৌলটা অবস্থান্তর না, সিরিজের ভেতরের মৌলগুলা অবস্থান্তর। তাহলে তোমার পরীক্ষায় যদি হঠাৎ করে একটা মৌল দিয়ে জানতে চায় যে বলো এটা অবস্থান্তর কিনা, এবং ওটা যদি তোমার মুখস্থ না থাকে, তুমি মাথা ঠান্ডা রেখে চিন্তা করবা প্রথম আর শেষ কিনা। প্রথম আর শেষ হলে অবস্থান্তর না, ভিতরের মৌলগুলা হলে অবস্থান্তর। ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। 3.2.3 যেখানে ছিল ঠিক তার পরের পাতায় চলে যাও। ঠিক তার পরের পাতায় চলে গেলে তোমরা ডি ব্লকের সাধারণ ধর্মাবলী পেয়ে যাবা। আচ্ছা, ডি ব্লকের সাধারণ ধর্মাবলী এখানটায় তোমরা জাস্ট এই ইনফরমেশনটা দাগায় রাখো যে এদের ভেতর সবই ভারী, কিন্তু স্ক্যান্ডিনিয়ামের ঘনত্বটা হচ্ছে সবচেয়ে কম আর ইরিডিয়ামের ঘনত্বটা হচ্ছে সবচেয়ে বেশি। এবার আসো 6 নাম্বার পয়েন্টটা দাগাও। এখানে লেখা আছে ডি ব্লক মৌলর আয়নীকরণ শক্তি এস ব্লক অপেক্ষা বেশি কিন্তু পি ব্লক অপেক্ষা কম। তোমরা অনেকেই কি করো, এই লাইনটা তোমাকে আমি দাগাই দিচ্ছি কেন, তার পেছনে একটা উদ্দেশ্য আছে। একটু পরেই আমি যখন তোমাদেরকে পর্যায়বৃত্ত ধর্ম পড়াবো, তখন তোমরা কি করো, ওই পর্যায়বৃত্ত ধর্মতে আমি তোমাকে শিখাই দিব কিভাবে আয়নীকরণ শক্তি বেশি কম কোনটা কার বের করবা। তো তোমরা কি করো, ওইটার সাথে এইটাকে মিলায়ে একটা কনফিউশন তৈরি করে ফেলো। তোমরা ডি ব্লককে ডি অরবিটাল বানায় টানায় একদম একটা জগা খিচুড়ি পাকায় ফেলো। মনে রাখবা, এটা যেহেতু বইয়ে ডিরেক্ট একটা লাইন উল্লেখ করে দেওয়া আছে, সবসময় বইয়ে কোনো লাইন ডিরেক্ট বলা থাকলে সেটার পেছনে কোনো যুক্তিতর্ক করার সুযোগ থাকে না। তোমরা আলাদাভাবে ডি ব্লকের জন্য এই জিনিসটা মনে রাখবা। এরপরে বাদ বাকি তোমাকে কেমনে করে কি অ্যান্সার করতে হবে আমি একটু পরেই তোমাদেরকে দেখাবো, কেমন? এখন আসো 8 নাম্বার প্রশ্নটা দেখো। এই 8 নাম্বার প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি ডি ব্লকের ভেতরে, সরি প্রশ্ন বলতেছি পয়েন্ট, 8 নাম্বার পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ডি ব্লকের ভেতরে প্যারাম্যাগনেটিক আছে, ডায়াম্যাগনেটিক আছে, ফেরোম্যাগনেটিক আছে। কোনটা কি আমি তোমাকে এখনই শিখাই দিচ্ছি ছন্দ দিয়ে কিভাবে মনে রাখবা। তার আগে এই যে স্ক্রিনের নিচে অবস্থান্তর মৌলর 5টা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, এইটা একটু তোমরা তোমাদের যার যার বইতে দাগায় নাও। অবস্থান্তর মৌলর 5টা বৈশিষ্ট্য থাকে এবং 5টার ভিতরে 3টাই পদে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, প্রভাবক হিসেবে কাজ করে এবং প্যারা চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। আর 2টাতে আমরা আয়ন পাবো, রঙিন আয়ন গঠন করে, জটিল আয়ন গঠন করে। কেমন? তাইলে এই গেল আমার এখান থেকে যা যা করতে হবে। এখন আসো আমি তোমাদেরকে ছন্দ দিয়ে ফেরো, ডায়া, প্যারা এগুলা শিখাই দিই। ফেরোম্যাগনেটিক মনে রাখার জন্য আমরা ছন্দটা মনে রাখবো ফেনিকো। ফেনিকো অর্থাৎ আয়রন, নিকেল, কোবাল্ট, এই 3টা হচ্ছে ফেরোম্যাগনেটিক। আর ডায়াম্যাগনেটিকটা মনে রাখবো আমরা কাজিনের স্কার্ট, এই ছন্দটা দিয়ে। মেয়েদের এত পোশাক আশাক থাকতে আমি কেন স্কার্ট শব্দটাই ব্যবহার করলাম? আচ্ছা, তার কারণ হচ্ছে একটু খেয়াল করলে দেখো এখানে কিন্তু 3টা মৌল, কিন্তু এখানে কিন্তু 4টা মৌল না, 4টা আয়ন, অর্থাৎ তোমাকে চার্জ মনে রাখতে হবে। স্কার্ট শব্দটা ব্যবহার করছি এই জন্য কারণ দেখো প্রথমে কি হচ্ছে, কপার, জিঙ্ক, স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম। মজার ব্যাপার, তুমি খেয়াল করলে দেখবা চার্জও সিরিয়ালি আগাচ্ছে, অর্থাৎ +1, +2, +3, +4। সুতরাং তুমি যদি কাজিনের স্কার্ট মনে রাখতে পারো তাহলে তোমার সিরিয়াল খেয়াল থাকবে, আর সিরিয়াল ওয়াইজ 1 2 3 4 করে চার্জ আগাবে, সবগুলাই হচ্ছে তোমার প্লাস হবে। ঠিক আছে? তাইলে এইটা হলো আমার ফেরোম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক মনে রাখার ছন্দ। এখন আসো প্যারাম্যাগনেটিক। হাজারি স্যারের বই 283 পাতায় প্যারাম্যাগনেটিক দেয়া আছে, কেমন? এবং একটা না, দুইটা না, তিনটা না, 9টা নাম দেয়া আছে এবং প্রত্যেকটার সাথে চার্জ দেয়া আছে।
এতগুলা নাম মনে রাখার জন্য আমরা একটা ছন্দ ব্যবহার করব। এই যে তোমাদের জাতীয় রোগ আছে না, তোমরা বিভিন্ন নায়ক নায়িকা ভাইয়া আপুদের উপর ক্রাশ খাও, তো তোমাদের এই জাতীয় রোগ ক্রাশ খাওয়া নিয়ে ছন্দ। তিনি ফিরে ফিরে আমার ক্রাশ ভাইয়া, টি দিয়ে টাইটেনিয়াম, নি দিয়ে নিকেল, ফিরে ফিরে একটা দিয়ে ফেরাস, একটা দিয়ে ফেরিক, আমার দিয়ে কিছু নাই ছন্দের জন্য আনছি, ক্রাশ দিয়ে ক্রোমিয়াম, আর ভাইয়া দিয়ে মনে রাখবো ভ্যানাডিয়াম। আর এখানে আরেকটা লাইন আছে, কবির কপালে ম্যাঙ্গো, এখানে কোবাল্ট, কপার, ম্যাঙ্গানিজ তিনটাই +2। কেমন? এইভাবে ছন্দ দিয়ে 9টা প্যারাম্যাগনেটিকের নাম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? একদম ছোটস্থ মুখস্থ করে ফেলবা। তাহলে প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক ছন্দ দিয়ে গুছায় দেয়া ছিল আমার কাজ, আমি সেটা করে দিয়েছি। এখন তোমার কাজ হচ্ছে লক্ষ্মী বাচ্চার মতো এগুলা করে ফেলা, কেমন? এখন আমি তোমাদেরকে একটু একটা সৃজনশীল প্রশ্ন দেখাই, যদিও এটা তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত না, কিন্তু আমি টেস্ট পেপার ঘাটাঘাটি করতে গিয়ে দেখছি যে এই জাতীয় একটা দুটা কোয়েশ্চেন ছিল, তাই আমার কাছে মনে হয়েছে যে একটু তোমাদেরকে আমার দেখাই দেওয়া দরকার, তাই আমি এই কোয়েশ্চেনটা বানাই নিয়ে আসছি। এখানে দেখো কি দেখা যাচ্ছে, পি কিউ আর তিনটা সংকেত দেয়া আছে, তাদের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস দেয়া আছে এবং এন এর মান দেয়া আছে। এখন তোমাকে বলছে পি মৌলটার জারণ অবস্থা কেন ভিন্ন জারণ অবস্থা প্রদর্শন করে সেটা বলো, আর বলছে কিউ এবং আর এর ক্লোরাইড যৌগে বর্ণের ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। আচ্ছা, আস্তে আস্তে একটা একটা করে করি আসো। প্রথমে আমরা এন এর মান বসায়ে এদের কোনটা কি মৌল সেটা খুঁজে বের করব। এন এর মান বসালে আমরা দেখছি পি এর লাস্টে থাকছে 3d6 4s2, আয়রনের লাস্টের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা, সুতরাং পি হচ্ছে আয়রন। 3d10 4s1 এটা হচ্ছে কপার, 3d10 4s2 এটা হচ্ছে জিঙ্ক। কেমন? এখন আসো একটা একটা করে প্রশ্নের অ্যান্সার করব। প্রথমে বলছে প্রশ্ন 1 যে পি মৌলটি ভিন্ন জারণ অবস্থা দেখায় কেন। আমরা কি জানি, অবস্থান্তর হতে হলে স্থিতিশীল আয়নের লাস্টের ইলেকট্রন বিন্যাস হতে হবে d1 থেকে 9। এখন আসো আয়রনের স্থিতিশীল আয়ন হচ্ছে ফেরিক আর ফেরাস, সেখানে যদি আমি ফেরাসের ইলেকট্রন বিন্যাস দেখি লাস্টে হচ্ছে 3d6, আর যদি ফেরিকেরটা দেখি তাহলে হচ্ছে 3d5, তার মানে d1 থেকে 9 এর ভেতরে আছে, সুতরাং আয়রনটা হচ্ছে একটা অবস্থান্তর মৌল। আর একটু আগেই আমরা দেখছি অবস্থান্তর মৌলের ধর্ম হচ্ছে এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, সুতরাং আয়রন পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করবে। কেমন? আচ্ছা, এরপরে 2 নম্বরে বলছে কিউ এবং আর মৌল দুটার ক্লোরাইডের বর্ণের ভিন্নতা আলোচনা করো। কপার হলো অবস্থান্তর মৌল, কিন্তু জিঙ্ক অবস্থান্তর মৌল না, কারণ ওটা সিরিজের লাস্টে অবস্থিত। সুতরাং আমরা জানি অবস্থান্তর মৌলর বৈশিষ্ট্যই হচ্ছে সে রঙিন যৌগ তৈরি করতে পারে, সুতরাং কপার ক্লোরাইড রঙিন হয়, কিন্তু জিঙ্ক যেহেতু অবস্থান্তর না সুতরাং এটা রঙিন হবে না। ঠিক আছে? আচ্ছা, এগুলো এরকম টুকটাক খুব সিম্পল সিম্পল কোয়েশ্চেন, এগুলোই কিন্তু ঘুরে ফিরে তোমার পরীক্ষায় আসবে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষা আর এইচএসসি পরীক্ষার মধ্যে পার্থক্য এক জায়গাতেই, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে ডিরেক্ট এমসিকিউ দাগায় ফেলতে হবে, আর এইচএসসি পরীক্ষায় যা বুঝছো সেটা বুঝাই দিতে হবে, দ্যাটস ইট। এবার তোমরা সবাই হাজারি স্যারের বই 286 পাতায় চলে আসো। 286 পাতায় অবস্থান্তর ধাতুর জটিল আয়ন বা যৌগ গঠন এটা দেখানো হয়েছে। এখান থেকে আমরা লিগ্যান্ডের সংজ্ঞা আর সন্নিবেশ সংখ্যার সংজ্ঞাটা জাস্ট দাগাবো। লিগ্যান্ড জিনিসটা কি? এই যে জটিল যৌগ বা আয়ন গঠনে একজন নিঃসঙ্গ ইলেকট্রন দেয়, যে দেয় সেই হচ্ছে লিগ্যান্ড। এবং এখানে লিগ্যান্ডের কিছু উদাহরণ আছে, এগুলো একটু তোমরা দাগিয়ে ফেলো। তারপরে সন্নিবেশ সংখ্যা জিনিসটা কি? এই যে লিগ্যান্ড নিঃসঙ্গ ইলেকট্রন দান করছে, কত জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দান করছে তার সংখ্যাই হচ্ছে সন্নিবেশ সংখ্যা। এখন আমি স্ক্রিনে একটা মৌল লিখবো, তোমরা আমাকে যারা ফেসবুক লাইভে আছো তারা কমেন্ট করে জানাবা, আর যারা জুমে আছো তারা মেসেজ করে বলবা যে আমি বোর্ডে যেটা লিখবো সেটা লিগ্যান্ড কিনা। তোমরা ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার করবা। আমি বোর্ডে ক্লোরিন লিখেছি, আমাকে জানাও ক্লোরিন লিগ্যান্ড কিনা, ইয়েস অথবা নো লিখবা।
কেউ বলছে ইয়েস, কেউ বলছে নো, কারা ঠিক? তোমাদের ফ্রিকুয়েন্টলি করা ভুল, তোমরা ক্লোরিন দেখা মাত্র লিগ্যান্ড দাগায় ফেলো। নেভার, ক্লোরিন লিগ্যান্ড না, ক্লোরাইড আয়ন লিগ্যান্ড। ক্লোরিনের লিগ্যান্ড হওয়ার ক্ষমতাই নাই, সে নিঃসঙ্গ ইলেকট্রন এক জোড়া দান করতে পারবে না। ক্লোরাইড আয়ন হয়ে গেলে পারবে, এই কারণে ক্লোরাইড আয়ন লিগ্যান্ড, ক্লোরিন লিগ্যান্ড না। তোমরা গণহারে পরীক্ষায় সবাই ক্লোরিন দেখা মাত্র দাম করে দাগায় ফেলো। এই কারণে সবসময় বলি যে অস্থিরতা বর্জন করার চেষ্টা করবা, একটু ধৈর্য ধরে ঠান্ডা মাথায় চিন্তা করলে কিন্তু কারেক্ট অ্যান্সার বের করতে পারা যায়। যারা নো বলেছে তারা কিন্তু তোমারই ব্যাচমেট, তোমার মতোই তাদের পড়াশোনা। কেন তারা নো বলছে? তারা ঠান্ডা মাথায় জিনিসটা চিন্তা করছে তাই বলছে। আর তোমরা ধাম করে দাগাইছো, তাই হচ্ছে তোমরা জিনিসটা ভুল করে ফেলছো। কেমন? আচ্ছা, আচ্ছা, এবার চলে আসো হাজারি স্যারের বই 284 পাতা। হাজারি স্যারের বই 284 পাতায় চলে আসো। এখানে দেখো তোমার 3D ব্লক মৌলর পরিবর্তনশীল জারণ অবস্থা বলছে। এটা অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে চলে আসে। এই পরিবর্তনশীল জারণ অবস্থা তোমরা খুঁজে পাও না এটা কোথা থেকে আসছে, এটা একটু তোমরা তোমাদের যার যার বইতে দাগিয়ে রাখো। এখানে এরা কি কি জারণ অবস্থা দেখায় সেটা বলা হয়েছে। আর যেগুলা হচ্ছে তোমার বোল্ড করে দেয়া আছে সেগুলা হচ্ছে এই যে যেগুলা বোল্ড করে দেয়া আছে সেগুলা হচ্ছে তোমার এদের স্থিতিশীল জারণ অবস্থা, মানে এরা সবগুলাই দেখায় কিন্তু বোল্ড করা যেগুলো আছে এই অবস্থাটা হচ্ছে এদের বেশি স্থিতিশীল অবস্থা। ঠিক আছে, এবার চলে আসো 288 পাতা। 288 পাতায় আসলে পরে এই যে বক্সটা পাবা, এই বক্সটা থেকে প্রথম দুটা কলাম কেটে দাও, কারণ আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড হাফের ক্লাস আমি তোমাদের ইনশাল্লাহ যখন নিব তখন আমি তোমাদেরকে সংকরণ টপিকটা পড়াবো। আপাতত আজকের লেকচারে সংকরণ আর আকার তোমার পড়ার দরকার নাই, তুমি জাস্ট এখানে সৃষ্ট জটিল আয়নগুলার চৌম্বক ধর্মগুলা পড়বা। ঠিক আছে, ফারহিন আমি তোমাকে পোস্ট করেছি আপু। আচ্ছা, এবার আসো 288 পাতার ঠিক নিচে, 288 পাতার ঠিক নিচে দেখো টপিক নাম্বার, আচ্ছা এটা এখানে এটা দাগাই ফেলো তোমরা, তারই হবে। এবার তোমরা 288 পাতা নিচে না, সরি ভুলে পড়েছি, 288 পাতার দুইটা পাতা পরে চলে আসো, দুটা পাতা পরে দাগাও টপিক নাম্বার 3.2.4, টপিক নাম্বার 3.2.4 এখানটায় চলে আসো। টপিক নাম্বার 3.2.4 এখানটায় আসলে এফ ব্লক মৌলের ধর্ম পাবো। এখান থেকে স্ট্রেট কাট 3-4টা লাইন আমরা জায়গায় নিব, এর বাইরে কিছু লাগবে না। এফ ব্লক মৌলগুলোর ডাক নাম বিরল মৃত্তিকা মৌল। তারপরে দেখো বলছে এদের স্থায়ী জারণ অবস্থা হচ্ছে তোমার +3। তারপরে দেখাবা ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত ল্যান্থানাইট সংকোচন ঘটে। জাস্ট এই তিনটা ইনফরমেশন দাগাবা, কেমন? দাগায় ফেলো। কেউ যদি দাগানো মিস করো কোনো সমস্যা নাই, পরে লেকচারের পিডিএফটা দেখে আস্তে ধীরে দাগাবা। এবার চলে আসো গুহ স্যারের বইতে বিরল মৃত্তিকার 3টা বৈশিষ্ট্য বলা আছে। এই 3টা বৈশিষ্ট্য একটু আমি লিখে দিছি, একবার জাস্ট পড়ে নিবা। রূপালী উজ্জ্বল সাদা বর্ণ, অত্যন্ত সক্রিয় এবং তড়িৎ ধনাত্মক হয়, কেমন? আর অ্যাক্টিনাইডের বৈশিষ্ট্য যেগুলা দেখতে পাচ্ছ এগুলা তোমাকে বই থেকে পড়ে ফেলতে হবে, এটা হাজারি স্যারের বইতেই আছে, পরের পাতায় পাবা। অ্যাক্টিনাইডের বৈশিষ্ট্য সবগুলোই একটু তোমাকে বই থেকে পড়তে হবে, কারণ অ্যাক্টিনাইডের বৈশিষ্ট্যগুলো একটু অ্যাটিপিক্যাল, তুমি খেয়াল করলে দেখবা যে একটু আলাদা, তেজস্ক্রিয়, তারপর কি বলছে এদের ঘনত্ব বেশি, তারপর বাতাসের সংস্পর্শে এরা মলিন এবং কম সক্রিয় হয়, সূক্ষ্ম চূর্ণ অবস্থায় অত্যন্ত সক্রিয় থাকে। তারপর দেখো থোরিয়া এবং সেরিয়া এগুলাকে সূক্ষ্ম কণা রূপে গাড়ির হেডলাইট, জাহাজের সার্চ লাইটে ব্যবহার করা হয়, কেমন?
এবার একদম নিচে যে কালো বক্সটা দেখতে পাচ্ছ, এইটা স্টার চিহ্ন দিয়ে দাগায় রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বক্স। এই বক্সটাতে বলা আছে পর্যায় সারণী 118টার ভিতরে তোমার ধাতু কয়টা, অপধাতু কয়টা, অধাতু কয়টা, এবং অধাতুর ভেতরে দেখো আবার ভাগ আছে 11টা গ্যাস, একটা মাত্র তরল এবং 6টা কঠিন পদার্থ। আমি একটু আমার ভিডিওটা বন্ধ করি, তাহলে তুমি ছন্দটা দেখতে পাবা। এই 6টা কঠিন পদার্থ মনে রাখবো আমরা এই যে এই বক্সটাতে, এই ছন্দটা থেকে, ঠিক আছে? এই যে 6টা কঠিন পদার্থ অধাতু, এটা আমরা মনে রাখবো এই ছন্দটা দিয়ে। ICH-CP সব, আই দিয়ে আয়োডিন, সি এর এসি দিয়ে সেলেনিয়াম, এটি দিয়ে অ্যাস্টাটিন, সিপির সি দিয়ে কার্বন, পি দিয়ে ফসফরাস, সপের এস দিয়ে সালফার। আয়োডিন, সেলেনিয়াম, অ্যাস্টাটিন, কার্বন, ফসফরাস, সালফার, এই 6টা হচ্ছে তোমার 6টা কঠিন অধাতু। কেমন? আচ্ছা, এখন আসো, আমি এখন চলে যাব পর্যায়বৃত্ত ধর্মাবলীতে। এই পর্যায়বৃত্ত ধর্মাবলীতে তোমাদের সাথে আমার অনেক কাজ আছে, অনেকগুলা প্রশ্ন, অনেকগুলা এক্সাম্পল তোমাকে আমি একটু বুঝাই দিব, যাতে করে মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, এইচএসসি পরীক্ষা বলো, যেখানেই যাও না কেন তুমি এক্সপার্টের মতো পর্যায়বৃত্ত ধর্ম দাগায় আসতে পারো। কারণ পর্যায়বৃত্ত ধর্ম অ্যাকচুয়ালি খুবই কমপ্লিকেটেড একটা জিনিস, কেউ যদি একবার প্যাঁচায় ফেলে সেই প্যাচ থেকে বের হতে পারবে না। তাই আমার উদ্দেশ্য হচ্ছে তোমার পড়াটা সিম্পল বানানো। কেমন? তাহলে আসো আমরা পর্যায়বৃত্ত ধর্মটাকে প্রথমে একটা বক্সে সুন্দর করে গুছাই ফেলবো। এই যে বক্সটা, তোমার এই চ্যাপ্টারের পরবর্তী যে পড়াগুলা, এমনকি এই চ্যাপ্টারের সেকেন্ড অংশ যখন পড়াবো সেদিনও এই বক্স থেকে অনেক কিছু আমার হেল্প নিতে হবে। এই বক্সটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম মনে রাখার সহজ নিয়ম। এখন দেখো বক্সটাতে কি লেখা আছে। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কমে কেবলমাত্র এবং কেবলমাত্র 3টা জিনিস, আর বাড়ে বাদ বাকি যা আছে সমস্ত কিছু। আর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ঠিক তার উল্টা ঘটনা ঘটে। তাহলে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে কি হবে? এই 3টা বাড়বে আর এগুলা কমবে, উল্টা ঘটনা ঘটবে। কেমন? তাহলে আমরা এই বক্সটা যদি মনে রাখি, আমাদের পর্যায়বৃত্ত ধর্মর যে গোছানোর কাজটা সেটা হয়ে যাবে। যে একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে কারা কমে কারা বাড়ে, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে উল্টা ঘটনা হয়। কেমন? তাহলে এটা আমরা গুছাই ফেলছি। এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই গোছানো বক্সটা থেকে আমরা কিভাবে, কোথায়, কোন জায়গায় কোন প্রশ্ন অ্যান্সার করব। তার আগে তোমাদের একটা কমন প্রশ্নের উত্তর আমি দিতে চাই, কারণ আমি জানি যে তোমাদেরকে কোয়েশ্চেন করার সুযোগ দিলেই তোমরা এই কোয়েশ্চেনটা করবা যে আপু বিজারণ ক্ষমতা কেন কমে, এটা তো বাড়ার কথা। দুর্ভাগ্যবশত তোমরা বিজারণ ক্ষমতা জিনিসটা কি তাই জানো না, তাই এই কোয়েশ্চেনটা করো। এই যে আজকে বলে দিব, সারা জীবনের জন্য এটা মনে রাখবা। বিজারণ ক্ষমতা মানে হচ্ছে বিজারক হিসেবে তার ক্ষমতা, আর জারণ ক্ষমতা মানে হচ্ছে জারক হিসেবে তার ক্ষমতা। মনে থাকবে? বিজারকের জন্য কি শিখাইছি? যা যা বি, জারণ জারিত বিজারক, তার মানে বিজারকের কি হবে? জারণ হবে, আর জারকের কি হবে? বিজারণ হবে। তাহলে পর্যায় সারণীতে আমরা যত বাম থেকে ডানে যাই তত আমার জারণ হওয়ার প্রবণতা কমে, ইলেকট্রন ছাড়ার প্রবণতা কমে, আর ইলেকট্রন নেয়ার প্রবণতা বাড়ে, তাই না? ধাতু থেকে অধাতুর দিকে আমরা আগাই, তাই না? তার মানে বিজারণ ক্ষমতা কমবে, জারণ ক্ষমতা বাড়বে। ঠিক আছে? এটা নিয়ে যেন তোমাদেরকে আমি আর ঝামেলা করতে না দেখি। এবার তোমরা চলে আসো হাজারি স্যারের বই 294 পাতা। হাজারি স্যারের বই 294 পাতায় চলে আসো, এবং এখানে দেখো আপু কি লিখেছি, অল বোল্ড লাইনস। এখান থেকে বোল্ড লাইন গুলা তুমি দাগায় দাগায় পড়বা। এই যে এখানে আছে সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত ধাতব বন্ধন বিদ্যমান। তারপর দেখো এখানে বলা আছে কি, যে সিলিকনের গলনাঙ্ক কম, সরি বেশি। তারপরে দেখো ফসফরাসের কথা বলা আছে কম, তারপরে তোমার সালফারের কথা বলা আছে কম, ক্লোরিনের কথা বলা আছে কম। ঠিক আছে? এই বোল্ড লাইন গুলা দাগাবা। এই সমস্ত বক্স থেকে আন্দাজে পণ্ডিতি করে মান মুখস্থ করতে যাওয়ার দরকার নাই। আপু ক্লাসে যা বলছি তাই পড়বা, তার বাইরে জিনিসপাতি পড়ার দরকার নাই। ঠিক আছে? এবার আসো 294 পাতার নিচে তাকাও। 294 পাতার নিচে তাকালে তোমরা পরমাণুর আকার টপিকটা পাবা, এবং এই পরমাণুর আকার টপিকটার ভেতরে এই লাইনটা দাগায় ফেলো, সমযোজী ব্যাসার্ধকেই পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে ধরা হয়।
তারপর চলে আসো 295 পাতায়, পরের পাতায় এসে আপু যে লাইনগুলো দাগায় দিছি সেই লাইনগুলো যার যার বইতে দাগায় নাও। যে এই যে কার্বনের সমযোজী ব্যাসার্ধ কত 77 পিকোমিটার, ক্লোরিনের কত 99 পিকোমিটার, তারপরে তোমার ধাতব ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা 10 থেকে 20% বেশি, সোডিয়ামের ধাতব ব্যাসার্ধ 186 পিকোমিটার। ঠিক আছে, এবার চলে আসি আয়নীকরণ শক্তি। আমাদের বইতে আয়নীকরণ শক্তির একটা বিশাল বিস্তৃত সংজ্ঞা দেয়া আছে, যেটা এই মুহূর্তে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। মজার বিষয়, এই এত বড় সংজ্ঞা আমাদের পড়ার দরকারই নাই। আমি শুধু একটা মাত্র শব্দ দেখব, কি? ধনাত্মক। তুমি যদি দেখো তোমার পরীক্ষার প্রশ্নে লেখা আছে ধনাত্মক আয়নে পরিণত করতে, এই শব্দটা দেখা মাত্র বুঝে যাবা আয়নীকরণ শক্তি সংজ্ঞা। কিন্তু যদি এই ধনাত্মক শব্দটার জায়গায় শব্দটা হয়ে যায় ঋণাত্মক, তাইলেই সেটা হয়ে যাবে ইলেকট্রন আসক্তির সংজ্ঞা। তার মানে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি এদের সংজ্ঞা মূলত সেম, পার্থক্য শুধুমাত্র একটা শব্দে, সেটা হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক। মনে থাকবে, এই সংজ্ঞাটা মুখস্থ করার দরকার নেই। এবার তুমি দেখবা যে তোমার বইতে আয়নীকরণ শক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব আলোচনা করা আছে, এবং তোমরা এখানে যদি পড়ো রিডিং দাও তাহলে দেখবা যে অনেক জবরজং করে কথাটা লেখা। উপশক্তি স্তর বৃদ্ধিতে পূর্ণ অর্ধপূর্ণ অরবিটাল, মানে হাবি জাবি এত কথাবার্তা দরকার নাই। আমরা একটু আগেই খুব সুন্দর করে পর্যায়বৃত্ত ধর্ম একটা বক্সে সাজাই ফেলছি। এই যে বক্সটা, একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে এরা কমে এরা বাড়ে, তাহলে এদের ভেতর সম্পর্ক কেমন বাবু? ব্যস্তানুপাতিক। তার মানে এরা কমলে এরা বাড়বে। তাহলে বই থেকে তোমার মুখস্থ করার কোনোই দরকার নাই, এই বক্সটা দেখলেই তুমি বুঝতে পারতেছো যে পর্যায়ে বাম থেকে ডানে গেলে কে কমলে কে বাড়বে, কে বাড়লে কে কমবে। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে উল্টা কাহিনী ঘটবে, তখন কে বাড়লে কে কমবে। এগুলা সমস্ত কিছু তোমার এই বক্সটার মধ্যেই আছে। বই থেকে দাঁত ভাঙা কিছু লাইন পড়ে নিয়ামকের প্রভাব পড়ার দরকার নাই। এই বক্সটা মনে রাখবা, তাইলেই তুমি যে কোনোটার সাথে যে কোনোটা সম্পর্ক বের করতে পারবা। মনে থাকবে? আচ্ছা, তাহলে দেখো এইখানে আমাদের হাজারি স্যারের বই 303 পাতায় ইলেকট্রন বিন্যাসের উপর নিয়ামকের প্রভাব আলোচনা করা পাবা, এবং 306 পাতায় তড়িৎ ঋণাত্মকতার উপর নিয়ামকের প্রভাব পাবা। এগুলা কোনোটাই আমার বই থেকে পড়ার দরকার নাই, আমরা ওই বক্সটা মনে রাখবো, তাইলেই হবে। কেমন? এখন শোনো, তোমাদের যেরকম ক্লাসে দেখবা না যে একটা দুটা পিচ্ছি থাকে যে অনেক দুষ্টু, কথা শুনে না, ঠিক তেমনি কিছু মৌল আছে যারা কথা শুনে না। ব্যতিক্রম ইজ অলওয়েজ ব্যতিক্রম, তাকে নিয়ে কোনো যুক্তি তর্কের সুযোগ নাই, তার মাথাটা নষ্ট, সেজন্যই সে ব্যতিক্রম, তাই না? তাহলে আমাদের কাজ হচ্ছে হাতে গোনা দুই একটা ব্যতিক্রম মুখস্থ করে রাখা, কারণ সমস্ত যৌগ যেগুলো নর্মাল সেগুলো মনে রাখার জন্য আপু তোমাদেরকে বক্স শিখাই দিছি। বাম থেকে ডানে গেলে কি হবে, উপর থেকে নিচে গেলে কি হবে, তোমাকে শুধু ব্যতিক্রম গুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে ব্যতিক্রম গুলো মুখস্থ রাখবো, তার আগে আমরা এই জিনিসটা পাবো হাজারি স্যারের বই 307 পাতা। হাজারি স্যারের বই 307 নাম্বার পেজে এসে তোমরা সবাই 4 নাম্বার পয়েন্টটা দাগায় ফেলো। এখানে কি লেখা আছে? ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক ঋণাত্মক এমনকি শূন্য হতে পারে, আর তড়িৎ ঋণাত্মকতার মান কখনো শূন্য বা ঋণাত্মক হয় না, অলওয়েজ ধনাত্মক হয়। এই 4 নাম্বার পয়েন্টটা একটু তোমরা তোমাদের বইতে দাগায় ফেলো। আচ্ছা, এবার আসো ব্যতিক্রম গুলা যেগুলো বললাম মুখস্থ করতে হবে। এটা হাজারি স্যারের বই 301 পাতায় আয়নীকরণ শক্তি ব্যতিক্রম আছে, বোরন বেরিলিয়াম অক্সিজেন নাইট্রোজেন, এগুলো একটু তোমার মুখস্থ রাখতে হবে। তারপরে তোমার ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম আছে 304 পাতায়, এগুলো একটু তোমাকে মুখস্থ রাখতে হবে। ফ্লোরিন আর ক্লোরিন যে ব্যতিক্রম ধর্মী হয় আকারের জন্য, সেটা এখানে লেখা আছে। তারপর সালফার সেলেনিয়াম এগুলো আছে, এই ব্যতিক্রম গুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। আর যেগুলো নর্মাল সেগুলো তুমি ওই যে বাম থেকে ডানে উপর থেকে নিচে ওভাবে করে মনে রাখতে পারবা। কেমন? এবার আমি তোমাকে শিখাবো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা খুব ইম্পর্টেন্ট 3 ধরনের প্রশ্ন। এই 3 ধরনের প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা, এট দ্য সেম টাইম তোমার এইচএসসি পরীক্ষার যে সৃজনশীল 4 নাম্বার প্রশ্নটা থাকে যে ব্যাখ্যা করে বলো যে কেন এটা বেশি কেন এটা কম, তো সেখান দিয়েও তোমার এই বৈশিষ্ট্যগুলা এই কোয়েশ্চেন গুলা তুমি পেয়ে যাবা। ঠিক আছে,
সো এটা তোমার দুইটা পরীক্ষাতে কাজে লাগবে। খুবই মনোযোগ দিয়ে আমার কথা শুনবা। আমার কথা শেষ হওয়ার আগে কোনো কমেন্ট করবা না, কোনো মেসেজ করবা না, চুপচাপ আপুর কথা শেষ করতে দাও। আমার এতটুকু আমি বলতে পারি তোমাদেরকে যে মনোযোগ দিয়ে শুনলে তোমার আসলে আর কোনো কনফিউশন থাকবেও না। ঠিক আছে? আচ্ছা, ধরো তোমাকে তারা 4টা মৌল দিল এবং এই 4টা মৌল দিয়ে এই 4টার ভেতর যে কোনো একটার কথা জিজ্ঞাসা করলো যে এদের মধ্যে কার আয়নীকরণ শক্তি, বা যে কোনো একটা পর্যাবৃত্ত ধর্ম দিয়ে দিল, দিয়ে বললো যে নিচে কোন ধর্মটা এদের মধ্যে কার সবচেয়ে বেশি বা কার সবচেয়ে কম। জীবনেও মুখস্থ করে দাগাতে যেও না, একদম ধরা খাবা, ভুলভাল করে চলে আসবা। ফর এক্সাম্পল দেখো এখানে কি করেছে, এখানে তারা 4টা মৌল দিছে, সোডিয়াম, কার্বন, অ্যালুমিনিয়াম আর ক্লোরিন, দিয়ে বলছে এদের মধ্যে ইলেকট্রন এই আয়নীকরণ শক্তি কার সবচেয়ে বেশি। আমরা একটু আগে এই বক্সটা দেখছি তাই না? এখানে কি দেখতে পাচ্ছি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হচ্ছে, বাড়ছে। এখন শোনো, পর্যায় সারণীতে আমরা যত তোমার বাম থেকে ডানে যাই 1 2 3 4 5 6 7 8 করে 18 পর্যন্ত গ্রুপ নাম্বারটা বাড়ে না? বাড়ে। সুতরাং আমরা কাউন্ট করে যার গ্রুপ নাম্বারটা সবচেয়ে বেশি পাবো, মানে যে সবচেয়ে ডানে বসে আছে সেই হবে তোমার, মানে যার গ্রুপ নাম্বারটা সবচেয়ে বেশি হবে সে সবচেয়ে ডানে বসা হবে, তাই তো? আর একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তিটাও বাড়ে। সুতরাং আমি কাউন্ট করে গ্রুপ নাম্বার যার সবচেয়ে বেশি পাবো, মানে যে সবচেয়ে ডানে বসে আছে সে যে পর্যায়ে যেখানেই থাকুক না কেন তোমার দেখার দরকার নেই, গ্রুপ নাম্বার বেশি মানে সে সবচেয়ে ডানে, মানে তার আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে বেশি। তাহলে আসো এখানে দেখি, সোডিয়াম গ্রুপ 1, কার্বন গ্রুপ 14, অ্যালুমিনিয়াম 13, ক্লোরিন 17। সুতরাং ক্লোরিন সবচেয়ে ডানে আছে। ও কোথায় আছে কি করতেছে দেখার দরকার নাই, ওর গ্রুপ নাম্বার বেশি মানে ও সবচেয়ে ডানে, আর সবচেয়ে ডানে মানে ওর আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে বেশি। ওর এই প্রত্যেকটা ধর্মই হবে সবচেয়ে বেশি, এই প্রত্যেকটা ধর্মই হবে সবচেয়ে কম। মনে থাকবে? তাইলে এখানে আমার এই প্রশ্নটার অ্যান্সার হবে ক্লোরিন। ঠিক আছে? এখন মনে করো তারা তোমাকে একই গ্রুপের 4টা দিয়ে দিচ্ছে। একই গ্রুপের 4টা দিয়ে দিলে তো তখন আর গ্রুপ কাউন্ট করে কোনো লাভ নাই। তাহলে তখন আমি কি দেখব? তখন আমি উপর থেকে নিচে দেখব। দেখো এই প্রশ্নটা এখানে কি করেছে তারা, গ্রুপ 1 এর 4টা মৌল দিছে, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং লিথিয়াম। এই 4টা মৌল দিয়ে বলছে কার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। আসো দেখি, আমরা কি জানি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তিটা বাড়ে, কিন্তু একই গ্রুপে উপর থেকে নিচে গেলে উল্টা হয়। সুতরাং একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমবে। তাহলে আসো এখন দেখি কে সবচেয়ে নিচে আর কে সবচেয়ে উঁচুতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 4টার ভিতরে সিজিয়াম সবচেয়ে নিচে আর লিথিয়াম সবচেয়ে উপরে। তাহলে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে। সুতরাং সবচেয়ে নিচে যে বসে আছে তার আয়নীকরণ শক্তি হবে তোমার উপর থেকে নিচে গেলে কমে। সুতরাং সবচেয়ে নিচে যে তার হবে সবচেয়ে কম, আর সবচেয়ে উপরে যে তার হবে সবচেয়ে বেশি। তাহলে এখানে আমাকে জানতে চাইছে যে কোনটার সবচেয়ে বেশি, তাহলে আমার অ্যান্সার হবে লিথিয়াম। আর যদি বলতো কোনটার সবচেয়ে কম, তাহলে অ্যান্সার হতো সিজিয়াম, কারণ ও সবচেয়ে নিচে বসা। কেমন? তাহলে এভাবে করে আমরা এই প্রশ্নগুলা অ্যান্সার করব। আমাকে যদি একই গ্রুপ দেয়, তোমার একই গ্রুপ দেয়, তাহলে আমরা 4টা গ্রুপ কাউন্ট করে দেখবো, এবং যে যেখানে আছে যে সবচেয়ে ডানে বসা তার বেলায় ওই ধর্মগুলো হবে সবচেয়ে বেশি। আর যদি একই গ্রুপের 4টা দেয় তখন আমরা উপর থেকে নিচে দেখবো। ঠিক আছে? এই গেল আমার এই দুটা। এখন আসো, এতক্ষণ পর্যন্ত আমার কথাবার্তা ছিল 4টা মৌল নিয়ে। কোনো কারণে যদি তোমাকে পরীক্ষায় 4টা আয়ন দিয়ে দেয় তখন তুমি কি করবা? তোমাকে যদি পরীক্ষায় 4টা আয়ন দিয়ে দেয় তখন তোমার কাজ হচ্ছে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা দিয়ে অ্যান্সার করতে হবে। তখন আর গ্রুপ সংখ্যা বা পর্যায় দেখলে চলবে না। তাহলে আসো আমরা এখানে ইলেকট্রন প্রোটন সংখ্যা বসাই। আমরা জানি যে সাম্যাবস্থা বজায় রাখার জন্য একটা পরমাণুতে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান সমান হতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামে প্রোটন 11টা আর ইলেকট্রন হচ্ছে তোমার 10টা। তাহলে এখানে সোডিয়ামে একটা ইলেকট্রন কম আছে। এখন কি হবে দেখো, দুনিয়াতে কেউ না তার নিজের ভাগ, নিজের অধিকার ছাড়তে চায় না। সোডিয়ামও তার ভাগের ইলেকট্রন 11টা প্রোটন ছাড়তে যাবে না।
তখন কি হবে, এই 11টা প্রোটন 10টা ইলেকট্রন নিয়ে কারাকারি মারামারি চুলাচুলি লাগাই দিবে, কারণ কেউই তার নিজের ভাগের ইলেকট্রন ছাড়তে চাবে না। এবং তারা 11টা প্রোটন কি করবে, এই 10টা ইলেকট্রনকে জোরে করে আকর্ষণ দিয়ে ভেতরের দিকে টেনে নিয়ে আসবে, যাতে করে ফার্দার আরেকটা ইলেকট্রন কেউ বের না করতে পারে। তার মানে কথাটা কি দাঁড়াচ্ছে, আকারটা কিছুটা সংকুচিত হয়ে আসবে। কেমন? এখন দেখো এখানে কি হয়েছে, ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেনে আমরা প্রোটন সংখ্যা বসালাম এবং ইলেকট্রন সংখ্যা আমি তাদের চার্জ কাউন্ট করলে দেখতে পাচ্ছি এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা। এরা সবাই দরকারের চেয়ে বেশি পাইছে। মনে করো তুমি কোথাও দাওয়াত খেতে গেছো, তুমি খেতে পারবা না, তার চেয়ে বেশি জোর করে তোমাকে আদর আহ্লাদ করে তোমার পাতে তুলে দিছে। তুমি কি করবা, যে অংশটা তুমি খেতে পারবা না, যেটা তোমার কাছে এক্সেস লাগবে, সেটাকে তুমি কি করবা, প্লেটের সাইডে দিয়ে দিবা, যে পারলে আমি ফেলে দিলেই বাঁচি, এমন একটা অবস্থা, তাই না? কিন্তু দেখো এখানে তোমার মতো একই অবস্থা ফ্লোরিনের সাথেও হয়েছে। তার 9টা প্রোটন 9টা ইলেকট্রন দিলেই ওর জন্য যথেষ্ট ছিল, সাম্যাবস্থা হয়ে যাইতো, কিন্তু ওকে প্রয়োজনের চেয়ে একটা বেশি 10টা দিছে। তাহলে ও কি করবে, এই অতিরিক্তটা ও বের করে ফেলতে চাবে, সুতরাং আকারটা কিছুটা কি হবে, প্রসারিত হবে। অক্সিজেনেও দেখো দরকারের চেয়ে বেশি দিছে, সুতরাং আকার প্রসারিত। নাইট্রোজেনেও দরকারের চেয়ে বেশি দিছে, সুতরাং আকার প্রসারিত। তাহলে প্রসারিত প্রসারিত প্রসারিত, একমাত্র সোডিয়ামের বেলায় আকার হচ্ছে সংকুচিত। তাহলে এখানে সবচেয়ে ছোট কে, সোডিয়াম। যদি বলতো সবচেয়ে বড় কে, যদি বলতো আমাকে সবচেয়ে বড় কে, তাহলে আমি কি করতাম, দেখো এখানে 3টা অ্যানায়নের মাঝে একটা ক্যাটায়ন যার নিজেরই অভাব, ওর বড় হওয়ার কোনো চান্সই নাই, ও আগেই আমার আলোচনার বাহিরে। বাকি থাকলো 3টা। এখন আমি দেখবো এই 3টার মাঝে অতিরিক্ত খাবার কাকে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে, ওকে 1টা, ওকে 2টা, ওকে 3টা বেশি দেওয়া হয়েছে। তার মানে নাইট্রোজেন হবে সবচেয়ে বেশি বিরক্ত, আকারটা জোরে করে প্রসারিত করবে। সুতরাং যদি আমাকে বলতো সবচেয়ে বড় কে, তাহলে আমার অ্যান্সার হতো নাইট্রোজেন। কেমন? কথাটা ক্লিয়ার? আচ্ছা, এই গেল এমসিকিউ ফরম্যাট। এবার তোমাকে আমি একটু সৃজনশীল প্রশ্ন হিসাবে জিনিসগুলা দেখাই দিই। এখানে তারা কি করছে, তারা একটা স্টেম দিয়েছে, যে স্টেমে তারা একটা বক্স করছে এবং যেই বক্সে তারা পারমাণবিক সংখ্যা দিছে আর মৌলর নাম না বলে এবিসিডি বলছে। পারমাণবিক সংখ্যা থেকে খুব সহজেই আমরা বের করে ফেলতে পারি কোনটা কোন মৌল। তাহলে এখানে 6 হচ্ছে কার্বন, 14 হচ্ছে সিলিকন, 15 হচ্ছে ফসফরাস, 16 হচ্ছে সালফার, 17 হচ্ছে ক্লোরিন। এখানে ডি না, সরি এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা ই হবে। এবার বলছে সি এবং বি এর মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি। তারপর বলছে AE4 আর BE4 এর পানির সাথে বিক্রিয়া আলোচনা করো। আসো একটা একটা করে অ্যান্সার করি। সি হচ্ছে ফসফরাস আর ডি হচ্ছে সালফার। আমরা কি জানি, গ্রুপ নাম্বার কাউন্ট করব, যার গ্রুপ নাম্বার বেশি সে ডানে, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। সুতরাং যার গ্রুপ নাম্বার বেশি মানে যে ডানে, তার আয়নীকরণ শক্তি হবে বেশি। সুতরাং এখানে ফসফরাস 15, সালফার 16, সালফারটা বেশি, সুতরাং সালফার ডানে, সুতরাং সালফারের আয়নীকরণ শক্তি বেশি, সুতরাং এখানে এস এর আয়নীকরণ শক্তি হবে বেশি। কেমন? আচ্ছা, এবার বলছে AE4 আর BE4 এর পানির সাথে বিক্রিয়া আলোচনা করো, মানে আদ্র বিশ্লেষণ আলোচনা করো। AE4 হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, BE4 হচ্ছে সিলিকন টেট্রাফ্লোরাইড। আমি একটু আগেই খুব সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিচ্ছি এদের আদ্র বিশ্লেষণ, সেখান থেকেই এটা অ্যান্সার করে ফেলবা। কেমন? আচ্ছা, এবার আসো আরেকটা প্রশ্ন দেখি। এখানে স্টেমে একটা চিত্র এঁকে দিছে, তারা একটা গ্রাফ আঁকছে, এক্স অক্ষ বরাবর রাখছে পারমাণবিক সংখ্যা, ওয়াই অক্ষ বরাবর রাখছে ইলেকট্রন আসক্তি, এবং আমাকে বলছে উদ্দীপক অনুসারে ওদের ইলেকট্রন আসক্তির ক্রম পরিবর্তন আলোচনা করো। তাহলে পারমাণবিক সংখ্যা দেখে ফার্স্টে আমরা মৌলগুলা খুঁজে বের করি। আচ্ছা, 9 হলো ফ্লোরিন, 17 ক্লোরিন, 35 ব্রোমিন, 53 আয়োডিন। আমরা জানি একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমে, তাহলে এটা হওয়া উচিত ছিল ফ্লোরিন, এই যে এরকম, ফ্লোরিন লেস দেন ক্লোরিন, লেস দেন ব্রোমিন, লেস দেন আয়োডিন, তাই না? কিন্তু ফ্লোরিন আর ক্লোরিনের মাঝে ব্যতিক্রম আছে। একটু আগেই আপু তোমাদেরকে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম দেখাইছি। এই যে এই জিনিসটা এখানে সুস্পষ্ট করে আমাদের বইতে বলে দিছে, এটা একটু আগেও তোমাদেরকে আমি দেখাইছিলাম, তখন একটু বড় করে দেখাইছিলাম এই আর কি, আর এখন আমি শুধু করে এই প্যারাটা কেটে নিয়ে আসছি।
এখানে ফ্লোরিন এবং ক্লোরিনের ইলেকট্রন ঘনত্বের পার্থক্যের কারণে ইলেকট্রন আসক্তিটা পার্থক্য হয়ে যায়, যার কারণে ওদের বেলায় ক্রমটা একটু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাইলে এদের জন্য সঠিক ক্রম হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসো চার্জ ঘনত্ব। আচ্ছা, এখানে একটা জিনিস একটু ভুল আছে, এটা এই যে চিহ্নটা উল্টা হয়ে গেছে। হ্যাঁ, চিহ্নটা এরকম হবে, উপর থেকে নিচে গেলে কমে, তো উপর থেকে নিচে গেলে কমে, তাহলে চিহ্নটা হবে এরকম। একটু ভুল আছে, এটা তোমরা বুঝতে পারতেছো নিশ্চয়ই, আমি তো উপরে লিখেই দিছি। ঠিক আছে, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, এবার আসো চার্জ ঘনত্ব বেশি। চার্জ ঘনত্ব বলতে কি বোঝায় বাবু? চার্জ ঘনত্ব মানে হচ্ছে, মনে করো তোমরা 20 জন স্টুডেন্ট একটা বড় ক্লাসরুমে বসে আছো, কোনো সমস্যার কারণে তোমাদেরকে আমি একটা ছোট ক্লাসরুমে ট্রান্সফার করলাম। তখন কি হবে, তোমরা এই যে এতজন মিলে একটা বড় রুমে ছড়াই ছিটাই ছিলা, যখন একটা ছোট রুমে নিয়ে আসবো তোমরা অনেক চাপাচাপি করে তোমাদেরকে বসতে হবে, তোমাদের পারস্পরিক ঘনত্ব বেশি হবে। তার মানে কি, একটা বড় পরমাণুতে যখন চার্জ থাকে তখন চারপাশে ছড়াই ছিটায় চার্জ ঘনত্ব অনেক কম থাকে, কিন্তু যখন আকারটা ছোট হয়ে আসে তখন অল্প জায়গায় অনেক চার্জ থাকে বলে চার্জ ঘনত্ব বেশি হয়ে যায়। তার মানে চার্জ ঘনত্ব বেশি বলতে তারা জানতে চাচ্ছে কার আকার ছোট। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বাড়ে, সুতরাং এখানে উপর থেকে নিচে আকার বাড়বে, তাহলে সবচেয়ে উপরে লিথিয়ামের হবে সবচেয়ে কম, সুতরাং লিথিয়ামের আকার সবচেয়ে কম আর চার্জ ঘনত্ব সবচেয়ে বেশি। এটা গুহ স্যারের বইয়ের এই জায়গাটা থেকে দেয়া, তাই আমি এই ক্লিপটা তোমাদের জন্য কেটে নিয়ে আসছি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, নিম্নোক্ত কোন উপশক্তি স্তরে ইলেকট্রনের আবরণী প্রভাব সবচেয়ে বেশি? আচ্ছা, আবরণী প্রভাব জিনিসটা কি, আমি যদি তোমাকে একদম বাংলা ভাষায় বলি, তাইলে তোমার আপন ভাই বোনের প্রতি তোমার যে মায়া মমতা কাজ করে, অবশ্যই তোমার চাচাতো ফুফাতো কাজিনদের প্রতি তোমার মায়া কিছুটা কম কাজ করে। তার মানে কি, নিউক্লিয়াসের বেলাতেও তাই, তোমার নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ শক্তি স্তরের দূরত্ব যত বেশি বাড়ে ততই সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা কমে যায়, কারণ মাঝখানে যে শক্তি স্তরগুলো থাকে তারা পর্দার মতো আচরণ করে এদের আকর্ষণটাকে বাধা দেয়। এই কারণেই এদের ক্রমটা হয় এস গ্রেটার পি গ্রেটার টি গ্রেটার এফ। সুতরাং সবচেয়ে বেশি হচ্ছে এস এ, সবচেয়ে কম হচ্ছে এফ এ, মনে থাকবে। আচ্ছা, একটু আগে আমি তোমাদেরকে আয়নের আকার পড়ানোর জন্য যে কথাবার্তাগুলো বলছিলাম সেগুলো হাজারি স্যারের বই 297 এবং 298 পাতায় লেখা আছে, এগুলাই আমি তোমাকে একটু আগে বলছি। সুতরাং এগুলোর পেছনে আমি আর সময় নষ্ট করবো না, তোমাদেরকে দেখাই দিলাম, তোমরা একবার রিডিং দিও। এবার চলে আসবো আমরা আজকের একদম সর্বশেষ টপিক। তোমরা এতক্ষণ ধরে এত মনোযোগ দিয়ে ক্লাসটা করছো, আর 5টা মিনিট সময় আপুকে দাও, এই টপিকটা দিয়ে আমি তোমাদের আজকের ক্লাসটা শেষ করে দিব। আমি তোমাদেরকে একটা জিনিস বলছি ওই বক্সটাতে, যে পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে আর অধাতব ধর্ম বাড়ে। এখন শোনো, ধাতুর অক্সাইড হয় ক্ষারধর্মী আর অধাতুর অক্সাইড হয় অম্লধর্মী। সুতরাং আমরা বাম থেকে ডানে গেলে যদি ধাতু থেকে অধাতুর দিকে আগাই, তার মানে অক্সাইডের ক্ষারকীয় ধর্ম ক্রমশ অম্ল ধর্মের দিকে আগাবে, তাই না? এই কথাটাই এখানে বলা আছে, এই বক্সটা একটু তোমাকে পড়তে হবে, কোনটা তোমার সবল ক্ষার, কোনটা দুর্বল ক্ষার, কোনটা উভধর্মী, এগুলো একটু পড়বা। আর এখানে দেখো নিরপেক্ষ অক্সাইড বলা আছে, এগুলো পড়বা, ঠিক আছে? এখন আসো, এখানে একটা ছোট্ট ঝামেলা আছে, ঝামেলাটা সলভ করে দিই। আমি আজকে ক্লাসের শুরুতেই তোমাকে দাগাইছিলাম নাইট্রোজেনের 5টা অক্সাইড আর ফসফরাসের 4টা অক্সাইড। তার মানে এমন অনেক অধাতুই আছে যাদের একের বেশি অক্সাইড থাকে। যখন একই অধাতুর একের বেশি অক্সাইড হবে তখন আমরা কি করব? তখন আমরা অক্সাইড গুলাতে অধাতুর জারণ সংখ্যা দেখব, এবং যেই অক্সাইডে অধাতুর জারণ সংখ্যা বেশি হবে তার অম্ল ধর্মটাও বেশি হবে। দেখো, আমি তোমাকে একটু ক্যালকুলেশন করে বলে দিই, আমি পুরোটা ক্লাসেই মুখে যেই কথা বলছি সেটা টাইপ করে নিয়ে আসছি, যাতে করে তুমি যদি আমার লেকচারে আমার কথা ভুলেও যাও, পিডিএফটা দেখলে তোমার যাতে মনে পড়ে।
দেখো এখানে লেখা আছে, আমি যা বলছি সব লেখা আছে। ফসফরাসের দুটো অক্সাইড যদি চিন্তা করি, ফসফরাস পেন্টাঅক্সাইড, ফসফরাস ট্রাইঅক্সাইড, দুইজনই অধাতুর অক্সাইড, তার মানে অম্লধর্মী হবে, এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই অম্লধর্মী হবে। কিন্তু কাঠটা বেশি কাঠটা কম সেটা বাম থেকে ডানে উপর থেকে নিচে নিয়মে বের করতে পারা যাচ্ছে না, কারণ একই অধাতু। তাহলে এখন আমরা কি করব, অধাতু গুলাতে অক্সাইডের জারণ সংখ্যা, সরি অক্সাইড গুলাতে অধাতুর জারণ সংখ্যা বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফসফরাসের জারণ সংখ্যা আসে +5 আর এখানে আসে +3। তাহলে আপুর কথা মতো ফসফরাস পেন্টাঅক্সাইডের অম্লধর্মটা বেশি হবে। কিন্তু আমি বললেই তো হলো না, প্রমাণ তো থাকতে হবে। একটা অক্সাইডে অম্লধর্ম বলতে তুমি আসলে কি বুঝো? একটা অক্সাইডে অম্লধর্ম মানে হচ্ছে তার অম্ল বানানোর ক্ষমতা, মানে তার বানানো অ্যাসিডটা কতখানি শক্তিশালী অথবা কতখানি দুর্বল। এখন তোমার বই বলতেছে যে ফসফরাস পেন্টাঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে তৈরি করে ফসফরিক অ্যাসিড, আর ফসফরাস ট্রাইঅক্সাইড তৈরি করে ফসফরাস অ্যাসিড। তোমার বাচ্চাকালের পড়া, তুমি জানো এই দুটার ভেতর ফসফরিক অ্যাসিড বেশি শক্তিশালী। তাহলে তোমার বইয়ের থিওরি আর আপুর ক্যালকুলেশন মিলে গেছে। কথাটা কি দাঁড়াচ্ছে? কথাটা দাঁড়াচ্ছে একই অধাতুর একের বেশি অক্সাইডের বেলায় যেই অক্সাইডটাতে তার জারণ সংখ্যা বেশি, তার অম্লধর্ম বেশি, মানে তার তৈরি অ্যাসিড বেশি শক্তিশালী, আর যেটাতে তার জারণ সংখ্যা কম, তার অম্লধর্ম কম, মানে তার তৈরি অ্যাসিড অপেক্ষাকৃত কম শক্তিশালী। কথাটা বোঝাতে পারছি? আচ্ছা, এখন এই জিনিসটা গুহ স্যারের বইতে আছে। অনেক সময় তোমাদের পরীক্ষা আসে যে সুপার অক্সাইডের জারণ মান কত, সুপার অক্সাইডের উদাহরণ কি, তারপরে তোমার পার অক্সাইডের উদাহরণ কি, মনো অক্সাইড কি, এগুলো তোমরা খুঁজে পাও না কোথা থেকে আসছে। এই কারণে আমি এটা একটু তোমাদের জন্য কেটে নিয়ে আসছি, এটা একটু তোমরা দেখে নিবা কেমন। এটা তোমাদের কম্পেনিয়ন বুকেও আছে, বাট এইচএসসি পরীক্ষার প্রিপারেশন যেহেতু তোমরা এখন নিবা, সো কম্পেনিয়ন বুকটা তোমাদের একটু কম দেখা হবে। এই কারণে আমি তোমাদেরকে ক্লাসে দেখাই দিলাম যে গুহ স্যারের বইতে এটা কোথায় আছে। এবার আসো আজকের লাস্ট টপিক, 313 পাতায় চলে যাও এবং এই বক্সটা, এই প্যারাটা দাগায় ফেলো সবাই। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যারা, কোনটা অটোমোবাইল স্পার্ক প্লাগে ব্যবহার করা হয়, কোনটা অপটিক্যাল ফাইবার উপাদান, কোনটা প্রধান বাণিজ্যিক অ্যাসিড, একদম এগুলা কতবার যে পরীক্ষায় আসছে তার কোনো হিসাব নাই। ঠিক আছে, এগুলো একটু দাগায় ফেলো কেমন। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। সবাইকে অনেক ধন্যবাদ খুবই ধৈর্য ধরে চুপচাপ ক্লাসটা করার জন্য। এখন আমি তোমাদেরকে 3-4 মিনিট সময় দিচ্ছি। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে অথবা যারা জুমে আছো তারা মেসেজে লিখে জিজ্ঞাসা করতে পারো। আপু জারণ বিজারণটা আরেকবার বোঝান। জারণ মানে ইলেকট্রন ছাড়ন, অর্থাৎ যে জারণ, যার জারণ হয় আমরা পড়ছি কি যা যা বি, অর্থাৎ জারণ জারিত বিজারক, তার মানে বিজারকের জারণ হয়, বিজারক ইলেকট্রন ছাড়ে, শেষ। থ্যাংক ইউ। আচ্ছা, দুইটা ঘটনা ঘটছে, এক হতে পারে যে তোমরা অনেক ভালো বুঝছো যে তোমাদের কোনো কোয়েশ্চেনই নাই, আরেক হতে পারে আপু যা বলছি সব তোমাদের মাথার উপরে দিয়ে গেছে, তোমরা এখন পাগল হয়ে বসে আছো, কোয়েশ্চেন করার সমস্ত শক্তি হারাই ফেলছো। যে কোনো একটা ঘটছে আর কি। আচ্ছা, যেহেতু কমেন্ট কম আসতেছে আমি আর 1 মিনিট ওয়েট করব, যেহেতু তোমরা খুব একটা কমেন্ট করছো না, আমি আরেকটা মিনিট ওয়েট করছি। তোমাদের কোনো কোয়ারি এর ভিতর থাকলে তোমরা করতে পারো। তোমরা যে কাজটা করবা, তোমরা এই লেকচারটা ফলো করবা, আর শর্ট সিলেবাসে যেগুলো টপিক আছে সেগুলো তোমরা বই থেকে একবার করে রিডিং দিবা, তাইলেই মোটামুটি তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের কাজ হচ্ছে একটু টেস্ট পেপার সলভ করা, বইয়ের পেছনের এক্সাম্পল গুলা সলভ করা, তারপরে ধরো যে তোমরা ওই যে করতে পারো, ওই যে অনুশীলনের এমসিকিউ গুলা সলভ করতে পারো। মোটামুটি এগুলা সলভ করলেই তোমার এইচএসসি পরীক্ষার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর যখন তুমি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা নিবা, তখন তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কম্পেনিয়ন বুকটা একটু দেখতে হবে, আর সেই সাথে হচ্ছে তোমাকে তখন ওই যে লেটস প্র্যাকটিস যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেখানকার এমসিকিউ গুলা করবা, কোয়েশ্চেন ব্যাংক দেখবা, তাইলেই তোমাদের প্রিপারেশন কমপ্লিট হবে। ঠিক আছে, আপাতত এইচএসসি তে ফোকাস করো। অ্যাক্টিনাইড সিরিজ নিয়ে আমার কিছু বলার নাই, এটা তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত না, আমি জাস্ট বৈশিষ্ট্যগুলো তোমাকে একবার দেখতে বলছি, আর কিছু লাগবে না।
আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি তোমাদের খুব একটা কমেন্ট আসছে না, তাই আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। তবে শেষ করে দিচ্ছি মানে যে তোমাদের বলার সুযোগ শেষ হয়ে যাচ্ছে বা কিছু, তা না। তোমাদের সাথে ইনশাল্লাহ বিভিন্ন পারপাজে আমার আরো অনেকবার দেখা হবে। আমি চেষ্টা করবো তোমাদের কোনো প্রবলেম থাকলে সলভ করে দেওয়ার। আপাতত তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো, নিজেরাও ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।